রোম্যান্স, রহস্য, রোমাঞ্চ ও শিহরণ জাগানো গ্রাম বাংলার ভৌতিক গল্পে ভরপুর আমাদের এই বিশেষ ক্লাব, স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ এই ক্লাবে আপনারা শুনবেন আকাশ নস্করের কলমে লেখা মন, ফেরারি মনের পঞ্চম পর্ব। পূর্ব পর্বে আমরা শুনেছি তনিমা দেবী ফোনে অদ্রিজাকে রাজি করায় উত্তরবঙ্গ যাওয়ার জন্য। সেখানে পৌঁছে তনিমা দেবী আর অদ্রিজা নানান জায়গায় ঘোরে সুরেশবাবুর সাথে, আর শারণ্য ব্যস্ত তার মেডিকেল ক্যাম্প নিয়ে। সেখানে একদিন ছুটির সকালে হঠাৎ শারণ্যকে ফোন করে ডাকেন তনিমা দেবী। সেখানে পৌঁছতে তনিমা দেবী আবদার করেন তাদের কার্শিয়াং নিয়ে যাওয়ার জন্য। গল্পের সূত্রধার আমি, সুপ্রভাত, আর আমার সাথে শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। বেলা 11টার সময় শারণ্য ওদেরকে নিয়ে রওনা দেয় কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। যদিও আজ ওর কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তনিমা দেবী এত করে বলায় শেষে বাধ্য হয়েই এক প্রকার রাজি হয়েছে। আর এমনিতেও ও ওর মাকে বলেছিল কিছুদিন ওদের সময় দেবে, কিন্তু আদতেও একদমই সময় পায়নি ওদের নিয়ে ঘুরতে যাওয়া। আসলে সারাদিন এত কাজের প্রেসারে আর ইচ্ছা করেনি কোনো জায়গায় ঘোরার। গাড়িতে তনিমা দেবী আর অদ্রিজা তখন পেছনের সিটে বসে হাসাহাসি করছে আর কথা বলতে ব্যস্ত। শারণ্য ড্রাইভ করতে করতে বলল, আচ্ছা মম, সুরেশবাবু তোমাদের অনেক জায়গায় ঘুরিয়েছেন তাই না? হ্যাঁ, উনি আমাদের থামদাড়া, শিবখোলা, অহলদাড়া, পুকুরি আর কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়েছেন। আসলে আমার মুখ থেকেই উনি শুনেছিলেন যে আমি তোমাদের ঘুরতে নিয়ে যেতে টাইম পাবো না, তাই উনি আমাকে বলেছিলেন যে ওসব নিয়ে যাতে আমি বেশি না ভাবি, উনি তোমাদের ঘোরার ব্যবস্থা করে দেবেন। কিন্তু উনি নিজেই যে তোমাদের এসব জায়গায় ঘোরাতে নিয়ে যাবেন এটা আমি ভাবতে পারিনি। উনি এখনও ওনার মায়ের অপারেশনের কথাটা মনে রেখেছেন। সেই তুই ওনার মায়ের অপারেশন করেছিলি না? হ্যাঁ, সেদিনের পর থেকে উনি সব বিষয়ে আমাকে অনেক হেল্প করেছেন, আর সেই জন্যই হয়তো তোমাদেরকে ঘুরিয়েও এনেছেন। উনি সত্যিই খুব ভালো মনের মানুষ রে। আমাদের সাথে কত ভালো ব্যবহার করলেন সেটা তুই না দেখলে বিশ্বাসই করতে পারবি না। আর অদ্রিজাকে তো পুরো নিজের মেয়ের মতো স্নেহ করছিলেন। আমাকেও দিদি ছাড়া কথাই বলেন না। তার উপর অদ্রিজা যখন যা বলেছে সেটাই ওকে উনি এনে দেওয়ার চেষ্টা করেছেন। আর ঘুরতে গিয়ে তো এক ফোঁটাও আমাদের ফেলে একা কোথাও যাননি, সব সময় আমাদের সাথে সাথে ছিলেন। আসলে গ্রামের মানুষ তো, তাই মনটা খুবই সাদাসিধে। তবে ওনার একটা স্টোরিও আছে জানো তোমার? কি? উনি একজনকে খুব ভালোবাসতেন বা এখনও বাসেন, কিন্তু মেয়েটির ফ্যামিলি ওনাকে একদমই মেনে নেননি। এমনকি নানাভাবে হুমকিও দিয়েছেন যাতে উনি ওনাকে ভুলে যান। তাই শেষে বাধ্য হয়ে উনি সব কিছু ছেড়ে এখানে চলে এসেছিলেন। তনিমা দেবী অবাক হয়ে বলল, হ্যাঁ, ওই জন্যই সেদিন কথাটা বলতে গিয়েও বলতে পারেননি। এবার বুঝতে পারলাম, সেই থেকে উনি বিয়ে করেননি, তাই তো? অদ্রিজার হঠাৎ ওর পিমনির কথা মনে পড়ে। ঠিক এমনটাই ওর পিপি ওকে বলেছিল। এদিকে রাঘব বাবু, অর্থাৎ রাজবল্লভ বাবুর বাবা, তিনি বললেন, আমি জানি ছুটকি, সেদিন আমি ভুল করেছিলাম। ক্ষমতা আর টাকার জোরে আমি আমি সব কিছু কিনে নিতে চেয়েছিলাম, আর তার জন্য তুই হয়তো আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবি না। আজ 20 বছর সেই জ্বালা আমি সয়ে যাচ্ছি, কিন্তু তবুও বলবো, পারলে এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিস। আমি সত্যিই তোমার উপর রেগে নেই বাবা, তাই ক্ষমা করার প্রশ্নই আসে না। নিয়তি আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে, তাই আমি এখানে দাঁড়িয়ে। যদি নিয়তি আমার পাশে থাকে তবে একদিন না একদিন ঠিকই আমি তাকে খুঁজে পাবো। আমি জানি তুই একদিন ঠিক তাকে খুঁজে পাবি মা। হ্যাঁ, তুই চিন্তা করিস না রাগিনী, আমি তোকে বলছি একদিন তুই নিশ্চয়ই তাকে খুঁজে পাবি।
ভগবানের উপর বিশ্বাস রাখ, দেখবি দেখবি সব হবে, ঠিক হবে। আচ্ছা, তোমরা খাবে আসো, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের খাবার বাড়ছি। হ্যাঁ গো, আমাদের ওই অদ্রিজার খবর কি? সে তো একদম ফোনই আর করে না। ফোন করে না নয়, আসলে ওখানে তেমন একটা নেটওয়ার্ক থাকে না, তাই আমরা ফোন করলেও ফোন ঢোকে না, আর বারবার ফোন করলে ফোন ডিসকানেক্ট হয়ে যায়। বুঝলাম। আচ্ছা বলছি, তুমি ওই দিনুকে ফোন করেছিলে? হ্যাঁ, সে তো 2 দিন আগেই ফোন করেছিলাম, এমনকি সবটা খুলে বললাম যে আমাদের এসিটা প্রবলেম হচ্ছে, তুই এসে ঠিক করে দিয়ে যা। কিন্তু সে বলল ওর নাকি এখন প্রচণ্ড কাজের প্রেশার, তাই আসতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি অন্য মিস্ত্রি দেখছি। এভাবেই গরমের সঙ্গে তো আর কম্প্রোমাইজ করা যায় না, তাই না? সে আনবে খন, এখন তাড়াতাড়ি খাবে আসো, আমি ভাত বাড়ছি। বলেই তাড়াতাড়ি কিচেনে চলে গেলেন। আর ওনার পিছু পিছু রাজবল্লভবাবু আর রাগিনী দেবীও রাঘববাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন। আসলে রাঘববাবু অনেকটাই সুস্থ, কিন্তু তবুও খুব বেশি হাঁটাচলা করা বারণ, তাই রুমেই উনি ওনার খাবারটা খান। অনেকক্ষণ গাড়ি চালাবার পর ওরা কার্শিয়াংয়ে এসে পৌঁছন। এদিকে অদ্রিজার তো এক্সাইটমেন্টে মনে লাড্ডু ফুটছে। তনিমা দেবীও বেশ খুশি, কারণ এই 15 দিনের মধ্যে আজকেই একমাত্র সারণ্য ওদের ঘুরতে নিয়ে এসেছে। কার্শিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ওরা প্রথমে যায় বৌদ্ধ গোম্পা মন্দিরে ঘোরার জন্য। অদ্রিজা ততক্ষণে গুগল সার্চ করে দেখতে শুরু করেছে কার্শিয়াংয়ের ট্যুরিস্ট এরিয়া সম্বন্ধে। তাহলে চলুন কার্শিয়াং সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া যাক। দার্জিলিংয়ের কাছাকাছি অবস্থিত কার্শিয়াং হোয়াইট অর্কিডের দেশ হিসেবেও বেশ জনপ্রিয়। কার্শিয়াং একটি শান্ত হিল স্টেশন। এর উপরে অবস্থিত শিলিগুড়ি দার্জিলিং হাইওয়ে। এর আবহাওয়া বছরের বেশিরভাগ সময়ই মনোরম ও মৃদু থাকে। শহরে বর্ষা মরশুমে কয়েকদিন বেশ অবিরাম বৃষ্টিপাত হয়। এলাকার উদ্ভিদ ও প্রাণীর জন্য এই বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ। কার্শিয়াংয়ের নাম হয়েছে হোয়াইট অর্কিডের দেশ, কারণ এর ঘূর্ণায়মান পাহাড়ে প্রচুর পরিমাণে সাদা অর্কিড পাওয়া যায়। তুষার ঢাকা পাহাড়ের মনোরম পরিবেশ, চা বাগানের দৃশ্য এবং সবুজ বন আপনাকে অবিলম্বে প্রেমে ফেলবে। স্কুল এবং গির্জার আকারে আপনি শহরের ব্রিটিশ অবশিষ্টাংশ দেখতে পারেন। পর্যটক যারা আরও শান্তিপূর্ণ বিকল্প খুঁজছেন, দার্জিলিংয়ের এই ছোট্ট পাহাড়ি শহরটি তাদের পথ তৈরি করতে পারে। বাচ্চাদের সাথে পরিবারের জন্য একটি বিনোদনমূলক আকর্ষণ ডিয়ার পার্ক ডাউহিলে অবস্থিত, এবং এটি এখন ডাউহিল ইকো পার্ক নামেও পরিচিত। এক সময়ের বিরল প্রজাতির ছোট প্রাণী ও পাখি সংরক্ষণ এবং হরিণের কার্যকলাপের জন্য জনপ্রিয় এই পার্কটি এখন একটি অতি সাধারণ হরিণ পার্ক। শীতের কুয়াশা ঢাকা পাইন গাছের কারণে পার্কটি এখন নির্মল পরিবেশ দেয়, যা দর্শকরা এখনও উপভোগ করতে পারে। তারপর রয়েছে গির্জা। কার্শিয়াংয়ে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে এই স্থানের গির্জাগুলিও তালিকাভুক্ত। ব্রিটিশ রাজ্যের সময়কালে বেশ কয়েকটি চার্চ এখনও কার্শিয়াংয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল সেন্ট অ্যান্ড্রু গির্জা, সেন্ট পল গির্জা এবং সেন্ট মেরি চার্চ। গির্জায় যাওয়ার আগে তনিমা দেবী বললেন, বাবু তুই অদ্রিজাকে ঘুরিয়ে নিয়ে আয়, আমি আর পারছি না রে, পায়ে ব্যথা করছে, আমি আর যাব না। তাহলে চলো আমরা এবার ফিরে যাই। না না, তুই বরং অদ্রিজাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আয়, আমি গাড়িতে ওয়েট করছি। বলেই তাড়াতাড়ি মেন রোডে রাখা গাড়ির দিকে এগিয়ে গেলেন। আর সারণ্য বাধ্য হয়ে অদ্রিজাকে নিয়ে গেল চার্চের দিকে। মেন রোড থেকে বেশ খানিকটা চা বাগান পেরিয়ে তবেই ওই চার্চটি, তাই হেঁটে হেঁটে এগিয়ে গেল ওরা। চার্চে পৌঁছে আগেই একটা ফটো তুলে নিল, তারপর চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। চার্চের ভেতরে ঢুকতেই একজন বয়স্ক সাদা কাপড় পরা ফাদার এগিয়ে এসে বললেন, এই নিন এই 2টো জ্বালুন আর প্রে করুন ঈশ্বরের কাছে। সারণ্য একটা মোমবাতি নিয়ে আরেকটি অদ্রিজার হাতে দিল। মোমবাতি জ্বালিয়ে দুজনেই প্রে করলো যিশুর সামনে। ফাদার এগিয়ে এসে বললেন, ঈশ্বর তোমাদের সারা জীবন সুখে রাখুক, সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দিক, আমেন। সারণ্য কিছু বলতে গিয়ে চুপ করে গেল, আর এদিকে অবাক হয়ে অদ্রিজা তাকিয়ে আছে ওর দিকে। সারণ্য ওনার হাতে 500 টাকা দিয়ে
অদ্রিজার সাথে বেরিয়ে এলো। বাইরে তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। অদ্রিজা আগে আগে হাঁটছে আর সারণ্য তার পিছনে পিছনে হাঁটছে। সারণ্য হঠাৎ মুচকি হেসে সামনে না গিয়ে এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে যায়, আর অদ্রিজা তখন আপন মনে সামনের দিকে হেঁটে যাচ্ছে। হঠাৎ সামনে তাকিয়ে কালো মতো কি একটা দেখতে পেল। ভয়ে চেঁচিয়ে ওঠে অদ্রিজা। তাড়াতাড়ি পিছনে তাকিয়ে দেখে সারণ্য ওর পিছনে নেই। খুব ভয় পেয়ে যায় অদ্রিজা আর জোরে জোরে চিৎকার করতে থাকে, মিস্টার চ্যাটার্জি, কোথায় আপনি? আমার কিন্তু খুব ভয় করছে। এদিকে সারণ্য কিছুটা দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি! হঠাৎ জঙ্গল থেকে 2-3টে বনো বেড়াল বেরোতে অদ্রিজা সেগুলোকে দেখে কেঁদে ফেলে এবং পিছন ফিরে ছুটতে থাকে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সারণ্যকে দেখে ভয়ে জড়িয়ে ধরে। অদ্রিজা কেঁদে কেঁদে বলল, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? জানেন আমি কত ভয় পেয়ে গেছিলাম। ওই দেখুন, ওখানে কতগুলো শেয়াল আমার দিকে তাকিয়েছিল। সারণ্য মুচকি হেসে অদ্রিজাকে ছাড়িয়ে বলল, কেন, আপনি নাকি খুব সাহসী? তা সেই সাহস গেল কোথায় এখন? সামান্য বন বিড়াল দেখে এত ভয় পাচ্ছেন? অদ্রিজা আমতা আমতা করে বলল, ওগুলো বন বিড়াল, আমি ভাবলাম শেয়াল। আর আমি মোটেও ভয় পাই না, এটা অচেনা জায়গা তাই। সারণ্য মজা করে বলল, সে আপনার সাহসের দৌড় আমার দেখা হয়ে গেছে, এবার চলুন তাড়াতাড়ি। এদিকে অদ্রিজা লজ্জায় আর কিছু বলতে পারছে না। ওরা গাড়ির কাছে আসতে তনিমা দেবী বললেন, এই, তোরা এত দেরি করলি কেন বলতো? কত সন্ধে হয়ে গেছে। অদ্রিজা অমনি তনিমা দেবীর কাছে এসে বলল, আন্টি, তুমি জানো তোমার ছেলে আমাকে ভয় দেখানোর জন্য এক জায়গায় দাঁড়িয়ে গেছিল, আর রাস্তায় কতগুলো শেয়াল বেরিয়েছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সারণ্য মুচকি হেসে বলল, ওটা মোটেও শেয়াল ছিল না, ওগুলো সব বন বিড়াল ছিল। সে যাই হোক, তাই বলে তুই ওকে ওরকম ভয় দেখাবি? আমার মেয়েটা কতটা ভয় পেয়ে গেছে। না, আমি ভাবলাম উনি সেদিন যখন অতই সাহস দেখাচ্ছিলেন, তাহলে আজকে ওনার একটা সাহসের পরীক্ষাই নেওয়া যাক। অন্ধকারের মধ্যে যে কেউ দেখলেই ঘাবড়ে যাবে, আর আমি মোটেও ওগুলো দেখে ভয় পাইনি। হ্যাঁ, সে তো আমি নিজেই দেখলাম। ভয় পাই না বলে ওই জন্যই ছুটে এসে আমার হাত ধরে আমার পেছনে লুকিয়ে পড়েছিলে, কি তাই তো? এই, তোরা বকবক পরে করবি, এখন তাড়াতাড়ি গাড়িতে ওঠ, আমার শরীরটা একটু খারাপ লাগছে। সারণ্য তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়, আর অদ্রিজা গাড়িতে উঠে তনিমা দেবীর পাশে বসে পড়ে। সারণ্য গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। গাড়িতে তখন হিন্দি গান চলছে জোর কদমে। অদ্রিজা গাড়িতে গোমরা মুখ করে বসে আছে দেখে তনিমা দেবী মুচকি হেসে বলল, কি হয়েছে? মুখটা ওরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? আন্টি, আচ্ছা, কি হয়েছে সেটা বলবি তো? অদ্রিজা ফিসফিস করে বলল, তোমার ছেলে ইচ্ছে করে আমাকে ভয় দেখালো, আর আমি ভয়ে ওনাকে জড়িয়ে ধরেছিলাম। এখন না আমার কেমন যেন একটা লাগছে। তনিমা দেবী হেসে বললেন, ও আচ্ছা, এই ব্যাপার। আমার মনে হয় তোর ওকে ভালো লেগেছে। আচ্ছা, আমার কথাটার উত্তর কিন্তু আমি ভালোভাবে পাইনি। অদ্রিজা অবাক হয়ে বলল, কোন কথাটা আন্টি? তনিমা দেবী ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ওই যে বললাম তোকে আমার বৌমা করব। অদ্রিজা লজ্জা পেয়ে বলল, তুমি এখনো সেই কথাটাই ভাবছো? ওরকম কখনোই হবে না। তোমার ওই সব জানতা গামছাওয়ালা হুলোবাবুকে আমি কখনোই বিয়ে করব না। তনিমা দেবী হেসে বললেন, আমি ভাবলাম তোকে আমার বৌমা করব, কিন্তু তুই রাজি হলি না। কি আর করা যাবে, দেখি আমার এই হুলোর জন্য হুলি কোথায় পাই। অদ্রিজা হেসে বলল, সেটাই ভালো জমবে। তনিমা দেবী মনে মনে বললেন, আর মাত্র কটা দিন ওয়েট কর, তারপর দেখছি, তোকে তো আমার বৌমা করেই ছাড়বো। সারণ্য ড্রাইভ করতে করতে বলল, তোমরা কি আলোচনা করছো বলো তো? তনিমা দেবী সঙ্গে সঙ্গে কথা ঘোরানোর জন্য বলল, না, আসলে ওই খুব খিদা লাগছে, তাই ভাবছিলাম কি খাবো। এই অদ্রিজা, তুই কি খাবি? বেশ সন্ধে হয়েছে আর ঠান্ডাও হালকা পড়েছে, সো মোমো খাওয়া যাক। হ্যাঁ, তাই হোক। বাবু, তুই একটা মোমো কর্নার দেখে দাঁড়া,
অদ্রিজা আর আমার খুব খিদা লাগছে। হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়াও। ওই তো একটা শপ মতো দেখছি, ওখানে দাঁড়া। ওটা ওটা তো একটা নর্মাল চায়ের দোকান। তুই ইচ্ছে করে গাড়ি দাঁড়াবি না আমি জানি। আরে মম, এটা কলকাতা নয় যেখানে যখন তখন তুমি যা খুশি চাইলেই পেয়ে যাবে। এটা পাহাড়ি এলাকা, আর আমরা তাছাড়া এখনো মেন রোডেই উঠিনি। এখানে কিছুই পাবে না তুমি। ধুর। ওদের হোমস্টেতে পৌঁছতে রাত্রি 9টা বেজে গেল। সারণ্য গাড়িটা পার্ক করে এসে বলল, মম, এবার আমি রুমে যাচ্ছি, আমাকে একদম ফোন করবে না কিন্তু। আর কাল সকালে কিন্তু আমরা বেরোবো, সকাল সকাল রেডি হয়ে নিও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, সুরেশবাবুকে আমি কল করে দিচ্ছি, উনি তোমাদের ডিনারের ব্যবস্থা করে দেবেন। তোমরা খেয়ে নিয়ে কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ো, সারাদিন অনেক জার্নি হয়েছে। আচ্ছা তুইও মনে করে খেয়ে নিস। আচ্ছা। বলেই ওর কোয়ার্টারে চলে গেল। আর এদিকে তনিমা দেবী আর অদ্রিজা ওদের রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর সুরেশবাবু ওদের ডিনারটা দিয়ে গেলেন। অদ্রিজা ফ্রেশ হয়ে এসে বলল, আন্টি আজকে রাতে কি খাবার দিয়ে গেল গো? তনিমা দেবী বললেন, ভাত আর মটন কষা। দূর, আমি কিন্তু মাটন খাবো না। অন্য কিছু দেয়নি? তনিমা দেবী মুচকি হেসে বললেন, আমি ভাবছি তোর হুলো বেড়াল আজকে তোর কথা ভাবলো কি করে। মানে? তোর হুলো বাবু নাকি সুরেশবাবুকে আগেই বলে রেখেছিল যে তুই মটন খাস না, তাই সুরেশবাবু তোর জন্য চিকেনই দিয়ে গেছেন। উনি কি করে জানলেন যে আমি মাটন খাই না? তনিমা দেবী হেসে বললেন, তোদের ব্যাপার তোরা বোঝ, আমি কি করে জানবো? দেখ, হয়তো তোর প্রেমে পড়ে গেছে। আরে ওরকম কিছুই নয়, যে সব কিছুতে কিটকিট করে সে নাকি পড়েছে প্রেমে। ভাবতেও ভয় লাগছে আমার। বুঝলে আন্টি, তোমার ছেলে সারা জীবন সাধু সন্ন্যাসী হয়ে থাকলেই ভালো, নয়তো যার ভাগ্যে পড়বে সে দুদিনেই পাগল হয়ে যাবে। দেখ, শেষে তোর কপালেই না জোটে। কখনোই না, দরকার হলে আমি আজীবন বিয়েই করব না। 7 দিন পর দার্জিলিংয়ে 7 দিন মেডিকেল ক্যাম্প শেষ হওয়ার পর দিনই ওরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর মিস্টার ব্যানার্জিরা ওখানে কিছুদিন থাকবেন, ওখানে ভালো করে ঘুরবেন এবং তারপর ফিরবেন। এই টানা 7 দিন একটানা মেডিকেল ক্যাম্প থাকার কারণে সারণের অবস্থা খুবই কাহিল। তবুও নিজে ড্রাইভ করে বাড়ি ফিরছে। যদিও বিনোদবাবুকে বলাই আছে 15 দিনের ছুটির কথা, একমাত্র খুব এমার্জেন্সি ছাড়া ও হসপিটালে যাবে না। ও ভেবেই নিয়েছে এই কদিন ও শান্তি করে ঘুমাবে, তাই আপাতত চেম্বার বন্ধ থাকবে। রাত 9টার সময় ওরা কলকাতায় পৌঁছয়। আগে অদ্রিজাকে ওদের বাড়িতে নামিয়ে তারপর ওদের বাড়ির দিকে রওনা দেয়। অদ্রিজা তো ঘুমিয়েই পড়েছিল। তনিমা দেবী ওকে ডেকে দেওয়ার পর ওর ঘুম ভেঙেছে। বাড়িতে পৌঁছে সারণ্য তাড়াতাড়ি গাড়িটাকে গ্যারেজে পার্ক করে লাগেজগুলো নিয়ে ভেতরে ঢুকলো। তনিমা দেবী আগেই বাড়িতে ঢুকে সোফায় বসে পড়ে হাঁপাচ্ছেন। সারণ্য লাগেজগুলো এক সাইডে রেখে সোফায় বসে বলল, মম, তুমি তাড়াতাড়ি তোমার প্রেশারের ওষুধটা খাও তো, মনে হচ্ছে তোমার প্রেশারটা একটু বেড়ে গেছে। বলেই তাড়াতাড়ি ওর মায়ের লাগেজ থেকে একটা ট্যাবলেট বের করে ওর মায়ের কাছে দিয়ে বলল, এই নাও, এটা ধরো, আমি ততক্ষণ কিচেন থেকে একটু জল আনি। বলেই কিচেন থেকে 1 বোতল জল এনে ওর মায়ের হাতে দেয়। তনিমা দেবী ওষুধটা খেয়ে বলল, আমার শরীরটা ভালো লাগছে না, আমি রুমে যাচ্ছি। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে আর তাড়াতাড়ি শুয়ে পড়, সারাদিন তোর অনেক ধকল গেছে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, আমি শুয়ে পড়বো, কিন্তু তার আগে চলো তোমাকে আমি রুমে দিয়ে আসি। বলে ওর মাকে ধরে রুমে দিয়ে আসলো, তারপর নিজের রুমে চলে গেল। এদিকে অদ্রিজা ফ্রেশ হয়ে নিচে এসে বসতেই গিনি দেবী বললেন, আয়, মাছের ঝোল দিয়ে 1 মুঠো ভাত খেয়ে নে। আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না মম, খুব টায়ার্ড লাগছে। যাকে তুমি কেন ডেকেছো সেটা বলো। সারাদিন বাইরের খাবার খেয়েছিস, এখন অন্তত একটু ভাত খাবি। আয়। আচ্ছা আচ্ছা, ছাড়ো ছাড়ো গিন্নি, ওকে ওকে আর জোর করতে হবে না, সারাদিন জার্নি করে এসেছে। আচ্ছা আচ্ছা, তুই গিয়ে বরং একটু ঘুমিয়ে পড়। অদ্রিজা ওর রুমে চলে গেল। 1 মুঠো খেয়ে গেলে কি এমন ক্ষতি হতো, আরও বরং শরীরটা ভালো লাগতো। আর জোর করো না, ছেড়ে দাও। আচ্ছা বৌদি, তখন তনিমা দিদি তোমার কানে ফিসফিস করে কি বলছিল গো?
হ্যাঁ, আমিও তো এই কথাটা জিজ্ঞেস করব ভেবেও আর করা হয়নি। কি বলছিল উনি? গিনি দেবী খেতে খেতে বলল, আরে তেমন কিছুই না, উনি বললেন কাল দুপুরে আমাদের বাড়িতে আসবেন, কি নাকি জরুরি কথা বলার আছে। রাগিনী দেবী মুচকি হেসে বলল, इसका मतलब डाल में कुछ काला है, নিশ্চয়ই অদ্রিজার জন্য আসবে। ধুর, তোর খালি উল্টো পাল্টা চিন্তা ভাবনা। ওরকম কিছুই না, এমনিই হয়তো আসবেন। এই তোরা বরং আলোচনা কর, আমি উঠলাম। হ্যাঁ, আমার খুব ঘুম পাচ্ছে। বলেই তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে নিজের রুমে চলে গেলেন। আমার কিন্তু এটাই মনে হচ্ছে বৌদি। তুই বরং সারা রাত বসে বসে ওই ভাব, আমি বরং রুমে যাই। বলে উঠে কিচেনের সব কাজগুলো গুছাতে লাগলেন। এদিকে সারণ্য ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করার জন্য লাগেজটা খুলে জামা কাপড়গুলো বের করতেই দেখল তার মধ্যে একটা ডায়েরি। ওর ডায়েরিটাকে তুলে দেখল উপরে লেখা আছে ইতি অদ্রি। মনে মনে বলল, এটা তো মনে হয় অদ্রিজার, কিন্তু এটা এখানে এলো কি করে? তবে কি মম ভুল করে আমার লাগেজ গোছানোর সময়টা এতে রেখে দিয়েছে? সেটাই হবে হয়তো। বলেই একটা ট্রাউজার আর একটা পাতলা টি শার্ট পরে ব্যালকনিতে গিয়ে বসলো আর ডায়েরিটাকে টেবিলের উপরে রেখে দিল। মনে মনে ভাবল, একবার ডায়েরিটা খুলে দেখব কি লেখা আছে, কিন্তু কারোর পার্সোনাল ডায়েরি তো এভাবে খোলাও উচিত নয়। না থাক, পড়ার দরকার নেই বাবা। বেশ কিছুক্ষণ পর মনে হলো, না একবার পড়েই দেখি কি লেখা আছে। এই সব ভাবতে ভাবতে ডায়েরিটা হাতে তুলে নিয়ে প্রথম পৃষ্ঠাটা উল্টালো। দেখল খুব সুন্দর হ্যান্ডরাইটিংয়ে লেখা আছে ইতি অদ্রি। পরের পৃষ্ঠা উল্টাতেই দেখল অদ্রিজা ওর উত্তরবঙ্গ ভ্রমণের ফিলিংসগুলো লিখেছে। খুব মন দিয়ে পড়ল সারণ্য আর মুচকি হেসে পরের পৃষ্ঠা উল্টালো। লেখাগুলো ভালো করে পড়তে পড়তে হঠাৎ একটা লাইনে চোখ পড়তে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। লেখা আছে, মিস্টার চ্যাটার্জি যতই সবসময় হুলো বেড়ালের মতো গোমরা মুখ করে থাকুক না কেন, উনি কিন্তু মনের দিক দিয়ে সুন্দর। কিন্তু ওনার একটাই সমস্যা, আর সেটা হলো সবসময় মুখ গোমরা করে থাকা। সেদিন আমাকে এমন ভয় দেখালেন, আর একটু হলেই ভয়ে আমার প্রাণ পাখিটা বেরিয়েই যেত। তবে একটা কারণে ওনাকে অনেক অনেক থ্যাঙ্কস। ওনার জন্য আমার এত কাছ থেকে উত্তরবঙ্গ ঘোরার স্বপ্নটা ফাইনালি পূরণ হলো। যদিও বাবা মা বলেছিল আমাকে সামনের বছর নিয়ে যাবে, কিন্তু এত কাছ থেকে আর এতটা সময় নিয়ে ঘোরা হয়তোবা সম্ভব হতো না। আর এই সবটা সম্ভব হয়েছে শুধুমাত্র মিস্টার হুলোবাবুর জন্য। ওনাকে সামনাসামনি থ্যাঙ্কস জানাবার সাহস তো আমার নেই, তাই লিখেই রাখলাম। কথাগুলো পড়েই সারণ্য হেসে ফেলল। ডায়েরিটাকে বন্ধ করে টেবিলের উপর রেখে মনে মনে বলল, সত্যি একটা পাগল মেয়ে। কী সব লিখে রেখেছে দেখো ডায়েরিতে। কাল মজা দেখাবো ম্যাডামকে। এখন বরং ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। বলেই রুমে এসে শুয়ে পড়ল সারণ্য। পরের দিন সকাল, সারণ্যকে ব্রেকফাস্ট দেওয়ার পর তনিমা দেবী নিজে এক কাপ চা নিয়ে বসলেন। চায়ে চুমুক দিতে দিতে বললেন, বাবু আমি আজ একটু তোর মাসির বাড়ি যাব, তুই একটু সুবীরকে ফোন করে দে, আমাকে যেন একটু নিয়ে যায়। কেন, তুমি এখন মাসির বাড়িতে কি করতে যাবে? তোর মাসি ফোন করেছিল, ওর নাকি শরীরটা খারাপ, তাই আমাকে যেতে বলল। ও আচ্ছা আচ্ছা, তা চলো আমি না হয় তোমাকে দিয়ে আসছি। না না বাবু, তুই বরং বিশ্রাম কর, আমি সুবীরের সাথে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি ওকে। হ্যাঁ তুই বলে দে, আমি তাহলে স্নানটা সেরে নিই। বলেই নিজের রুমে চলে গেলেন স্নান করবার জন্য। সারণ্য সুবীরকে ফোন করে। হ্যালো সুবীর, হ্যাঁ বলছি আজ আমার মা একটু মাসির বাড়ি যাবে, তুমি কি আসতে পারবে? হ্যাঁ দাদা আসছি। ঠিক আছে তাহলে 9টার দিকে এসো, কোনো সমস্যা নেই। আচ্ছা। তনিমা দেবী স্নান করে এসে রান্না করে গুছিয়ে নিলেন আর বলে গেলেন সময় মতো খেয়ে নিতে। তারপর সুবীর আসতেই ওর সাথে গাড়িতে করে বেরিয়ে গেলেন।
সুবীর মেন রোড থেকে গাড়ি ঘোরাতে তনিমা দেবী বলে উঠলেন, এই না না, ওই দিকে যাব না, তুই নিউ গড়িয়ার দিকে চল। সুবীর অবাক হয়ে বলল, দাদা যে বললো তুমি মাসির বাড়ির দিকে যাবে। না, ওটা আমি মিথ্যে বলেছি ওকে। আসলে তো দাদার জন্য মেয়ে দেখতে যাচ্ছি। দাদা জানে না? ও শুনলে তো দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেবে, তাই মিথ্যে বলে যেতে হচ্ছে। তুই যেন আবার ওকে বলে দিস না কিছু। না না, আমি কিছু বলবো না। অদ্রিজাদের বাড়িতে পৌঁছতেই তনিমা দেবী বললেন, সুবীর, তুই বাড়ি চলে যা, আমি যখন বাড়ি ফিরবো তখন তোকে ফোন করে দেব। সুবীর আচ্ছা বলে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে যায়, আর এদিকে তনিমা দেবী বেল বাজায়। কিছুক্ষণ পর গিনি দেবী দরজা খুলে দিলেন, আর তনিমা দেবীকে দেখে হেসে বললেন, আরে দিদি, আসুন আসুন। তনিমা দেবী ভিতরে ঢুকে সোফায় বসলেন। কেমন আছেন বলুন? ওই চলে যাচ্ছে কোনো রকম। আপনারা কেমন আছেন? আমরা সবাই তো ভালো আছি। আপনি একাই এসেছেন? হ্যাঁ, আমি একাই এসেছি। তা দাদা কোথায়? দাদা বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। তনিমা দেবী হেসে বলল, আর আমাদের অদ্রিজা ম্যাডাম, তিনি কোথায়? সে কি বাড়িতে থাকার মানুষ? সকাল সকাল বেরিয়েছে বন্ধুদের সঙ্গে। ওর কোন বন্ধুর নাকি আজ জন্মদিন। তাহলে তো ভালোই হলো। আচ্ছা যাই হোক, আমি কিন্তু আজ একটা আবদার নিয়ে এসেছি আপনাদের বাড়িতে। আমি আমার আবদার পূরণ না করে কিন্তু কোথাও যাব না, বলে দিলাম। বলেই মুচকে মুচকে হাসতে লাগলেন। গিনি দেবী হেসে বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে আগে শুনি আপনার কি আবদার। সে তো বলবো, কিন্তু আগে দাদা আসুক, তারপর বলছি। আচ্ছা, আপনার ননদকে তো দেখছি না, উনি কোথায় গেছেন? সে তো স্কুলে চাকরি করে, এই তো একটু আগেই বেরিয়ে গেল। ও আচ্ছা। বলতে বলতেই রাজবল্লভবাবু বাজার হাতে বাড়িতে ঢুকলেন। কই গো, আরে কোথায় গেলে? গিনি দেবীর দরজা খুলে বলল, এই তো আমি। তুমি চেঁচাচ্ছ কেন? আমার একটা মাত্র বউ বলে কথা। দূর, উল্টোপাল্টা কথা বন্ধ করো। এই দেখো কে এসেছে। দাদা কেমন আছেন? রাজবল্লভবাবু হেসে বললেন, আরে দিদি, আপনি এসেছেন। আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তা আপনি কেমন আছেন বলুন? তনিমা দেবী হেসে বললেন, আমি ভালো আছি। রাজবল্লভবাবু বাজারগুলো কিচেনে রেখে এসে সোফায় বসে বলল, আচ্ছা আচ্ছা, তা বলুন এই গরিবের বাড়িতে কি মনে করে? ধুর দাদা, আপনি এমন বলেন না। আপনি আর গরিব কোথায়? বরং আমি আজ আপনার কাছে একটা অমূল্য জিনিস চাইতে এসেছি, তাই আমি তো সব থেকে গরিব। বলেই হো হো করে হেসে উঠল। আরে আরে আরে, ছি 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 ছি, ওরম একদম বলবেন না প্লিজ, একদম নয়। আমি তো জাস্ট মজা করছিলাম। দাঁড়াও দিদি, আমি চা করে আনছি। বলেই রান্নাঘরে চলে গেলেন। গিনি দেবী চা নিয়ে এসে টেবিলে রেখে বললেন, আচ্ছা দিদি, এবার বলুন তো আপনার আবদারটা কি? তনিমা দেবী হেসে বললেন, সে তো বলবোই, কিন্তু তার আগে বলুন, আমাকে ফিরিয়ে দেবেন না তো? আরে বলুনই না, আগে আবদারটা শুনি, তারপর না হয় দেখা যাবে। তনিমা দেবী চায়ে চুমুক দিয়ে বলল, দেখুন, আমি অদ্রিজাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি, আর মেয়ে হিসেবে ওকে আমার খুব পছন্দ। আমি অদ্রিজাকে আমার বৌমা করতে চাই। কথাটা শোনা মাত্র গিনি দেবীর মনে পড়ে গেল রাগিনী দেবীর কথাটা। রাজবল্লভবাবু তো বিশ্বাসই করতে পারছেন না কথাটা। কি হলো, আপনারা চুপ করে আছেন? কিছু তো বলুন। রাজবল্লভবাবু কিছুটা ভেবে বললেন, দেখুন, আমি এখন কি বলবো মানে সেটাই তো ভেবে পাচ্ছি না। আসলে এর আগের ঘটনা সবই তো আপনি শুনেছেন, আর নতুন করে বলে লাভও নেই। কিন্তু তবুও বলি, ওই মুহূর্তে অদ্রিজার বিয়ে দেওয়ার ইচ্ছে আমার একদম ছিল না, একদম ছিল না। শুধুমাত্র আমার বিজনেস পার্টনার অনেক করে বলেছিল বলেই না আমি রাজি হয়েছিলাম, যদিও আমি বুঝতে পারিনি যে ওরা ওরকম হবে। তাই কি বলুন তো, মানে একটা অজানা ভয় আমাকে কুড়ে কুড়ে খায় আজও। আমি বুঝতে পারছি আপনার সিচুয়েশনটা, কিন্তু তবুও দেখুন না দাদা।
দিদি, সত্যি কথা বলতে কি জানেন, আমি আমি কখনোই ভাবিনি যে আমার মেয়ের বিয়ে আমি আমি একটা বড়লোক বাড়িতে দেব। আমি আর গিন্নি সব সময় চেয়েছি এমন একটা ফ্যামিলি হোক যেখানে টাকা পয়সা না থাকুক, অন্তত অন্তত শান্তিটা থাকবে। আমার মেয়েকে নিয়ে তারা নিজের মেয়ের মতো করে রাখবে। শুধুমাত্র এই একটাই চাওয়া ছিল আমাদের। হ্যাঁ, তাছাড়া ও তো এখন পড়াশোনা করতে চায়। আমি আপনাকে কথা দিচ্ছি দাদা, আমি ওকে আমার মেয়ের মতোই রাখবো। আর পড়াশোনা নিয়ে আপনি চিন্তা করবেন না, বিয়ের পরও ও ওর স্বপ্ন পূরণ করবে। আমি নিজে ওর দায়িত্ব নিচ্ছি। আপনারা আমাকে কি ভরসা করেন না? না দিদি, এভাবে বলবেন না প্লিজ। আমরা আপনাকে যথেষ্ট ভরসা করি, কিন্তু আমাদের চিন্তা অন্য জায়গায়। আমার ছেলেকে কি আপনাদের পছন্দ নয়? না 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 দিদি, এটা আপনি কি বলছেন? মিস্টার চ্যাটার্জি সত্যি খুব ভালো মানুষ, তাতে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আমি শুধু আমার মেয়ের কথা ভাবছি। আমি জানি প্রতিটা বাবা মায়ের কাছেই তার মেয়ে খুবই আদরের, কিন্তু বিশ্বাস করুন, আমি নিজে ওকে আমার মেয়ের মতোই ভালোবাসি, ওকে স্নেহ করি। আচ্ছা মিস্টার চ্যাটার্জি কি রাজি? সে আমার ছেলেকে রাজি করানোর দায়িত্ব আমার। ও নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা শুধু অদ্রিজাকে রাজি করান। ওটাই তো সব থেকে বড় সমস্যা দিদি। আচ্ছা, আপনারা কি রাজি? দেখুন মানে আমার মেয়ে যদি ভালো থাকে তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই। তবুও আমরা একবার না বাড়িতে আলোচনা করি, তারপর বলবো আপনাকে, কেমন? তনিমা দেবী গিনি দেবীর হাত দুটো ধরে বলল, দিদি, আমি কিন্তু আপনাদের আশায় থাকবো, আমাকে ফিরিয়ে দেবেন না তো? সে না হয় বুঝলাম, কিন্তু মিস্টার চ্যাটার্জি নিজেই রাজি নন, তাহলে এটা নিয়ে এগোনো কি ঠিক হবে বলুন তো? এটা কিন্তু ঠিকই। এভাবে একটা সম্পর্কে নিশ্চয়তা না জেনেই এগোনো কি ঠিক হবে? দেখুন, এতক্ষণ তো অনেক কথাই বললাম, তবে এখন এতটুকু বলতে পারি, আপনাদের মেয়েকে আমি এত আদর ভালোবাসায় রাখবো, আশা করি তেমন কেউ রাখতে পারবে না। আর তাছাড়া আমার ছেলেকে রাজি করানোর দায়িত্ব আমার। ঠিক আছে, আমরা দেখছি, বাড়িতে আলোচনা হোক, তারপর বলছি আপনাকে। তবে নিশ্চয়তা দিতে পারছি না, কিন্তু কারণ অদ্রিজা এত সহজে মানবে না হয়তো। ঠিক আছে, আজ তাহলে আসি, আর আপনারা আমাকে জানাবেন, কেমন? আপনি কিছু না খেয়ে এভাবে চলে যাবেন? সেটা হবে না, প্লিজ দুপুরে লাঞ্চ করে যাবেন। না না দিদি, পরে একদিন আসবো, আজ আমার একটু তাড়া আছে, আজ বরং আমি আসি। না 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 না, ওরকম বললে শুনছি না। কিছু অন্তত খেয়ে আপনাকে যেতেই হবে একদম। গিন্নি তুমি রান্না বসাও, দিদি আজ খেয়েই বাড়ি যাবেন। আরে দাদা, আপনি বুঝছেন না। না 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 না, আমি বলেছি এখন কোথাও যাওয়া চলবে না, চলবে না। চুপচাপ বসুন এখানে। তনিমা দেবী আর বারণ করতে পারলেন না। দুপুরের খাওয়া দাওয়া সেরেই তনিমা দেবী সুবীরকে ফোন করে দিয়েছিলেন। তারপর ও এসে পৌঁছতেই তনিমা দেবী বাড়িতে ফিরে যান। যদিও গিনি দেবী বলেছিলেন বিকেলে যাওয়ার জন্য, কিন্তু তনিমা দেবী শোনেননি। সন্ধ্যাবেলা রাগিনী দেবী বাড়িতে ফিরতেই গিনি দেবী বলে উঠলেন, কিরে, তোর আজ এত দেরি হলো কেন রে আসতে? রাগিনী দেবী সাইড ব্যাগটা টেবিলে রেখে সোফায় বসে বলল, ধুর, আর বলো না বৌদি, অ্যানুয়াল স্পোর্টস আছে না সামনে, ওই জন্য এতক্ষণ মিটিং হচ্ছিল। ও, আমি তাই ভাবছিলাম, এত লেট তো তুই করিস না। একে তো লেট, তার উপর রাস্তায় এত জ্যাম, আর ভালো লাগে না। ভাবলাম আজ একটু তাড়াতাড়ি ফিরবো, কিন্তু সেই সব ঘেটে হয়ে গেল। আচ্ছা ছাড়, তুই বরং এখন ফ্রেশ হয়ে নে, তারপর তোর সঙ্গে একটা জরুরি কথা আছে, তাড়াতাড়ি নিচে আসবি কিন্তু। আচ্ছা যাচ্ছি। বলছি, অদ্রিজা এখনো ফেরেনি ওর বন্ধুর বাড়ি থেকে? না না, সে এখনো ফেরেনি, ফোন করেছিলাম, বললো 8টার সময় ফিরবে। আর দাদা? তোর দাদা বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। ও ঠিক আছে, দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। এদিকে তনিমা দেবী ওদের বাড়ি থেকে বেরিয়ে ওনার মামাতো বোনের বাড়ি গিয়েছিলেন, কারণ সারণ্য যদি বাই চান্স ফোন করে তাহলে সব বুঝে যাবে। ওখান থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা 6টা বেজে গেছে। বাড়িতে এসে বেশ কয়েকবার বেল বাজালেন, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ নেই।
তাই বাধ্য হয়ে নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলেন। ওনার রুম থেকে ফ্রেশ হয়ে এসে সারণ্য রুমে গিয়ে দেখলেন সে এখনও ঘুমাচ্ছে। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে দেখেই ওনার মাথায় রাগ উঠে গেল। জোরে জোরে ডাকতে লাগলেন, এই তুই এখনো ঘুমোচ্ছিস? কটা বাজে বলতো? আর ঘরের কি অবস্থা করে রেখেছিস? সারণ্য ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে মম? তুমি এরকম চেঁচামেচি করছো কেন? তুই এখনো ঘুমোচ্ছিস? কটা বাজে খেয়াল আছে তোর? আর ঘরের কি অবস্থা করেছিস? সারণ্য একটা হাই তুলে বলল, সে 6টা বাজে বাজুক, আমাকে প্লিজ একটু ঘুমোতে দাও। বলেই আবার পাশ ফিরে শুয়ে পড়ল। সে তুই ঘুমাচ্ছিস ঘুমা, কিন্তু এই সন্ধ্যাবেলা অন্তত একটু ওঠ, পরে না হয় ফের শুয়ে পড়িস। সারণ্য আর কোনো সারা শব্দ করল না। তনিমা দেবী ঘরটা পরিষ্কার করে গুছিয়ে দেন জিনিসপত্রগুলো। তারপর ব্যালকনিতে গিয়ে পরিষ্কার করতে করতে হঠাৎ বিন ব্যাগের পাশে একটা আধ খাওয়া সিগারেট দেখে বেশ অবাক হয়ে যান। তারপর ওটাকে ডাস্টবিনে ফেলে ব্যালকনি পরিষ্কার করে রুমের দরজাটা হালকা করে ভেজিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যান। এদিকে রাগিনী দেবী নিচে এসে দেখলেন সবাই ড্রয়িং রুমে বসে আছে। উনি এসে সোফায় বসলেন। এবার বলো তো কি হয়েছে? কি আর হবে, তোর কথাটাই সত্যি হয়েছে। মানে? মিস্টার চ্যাটার্জির মা এসেছিলেন আমাদের বাড়িতে, আর উনি ওই অদ্রিজার সাথে মিস্টার চ্যাটার্জির বিয়ের কথা বলছিলেন। রাগিনী দেবী খুশিতে বলে উঠলেন, আরে বাহ, এটা তো খুব ভালো খবর। তা তোমরা কি বললে? আপাতত কিছুই বলিনি, বলেছি আমরা বাড়িতে আলোচনা করে ওনাকে জানাবো। আর অদ্রিজাকেও তো রাজি করানোটা টাফ, তাই আপাতত ভাবছি কি করা যায়। চলো বাবার ঘরে গিয়ে বরং কথা বলা যাক, বাবা কি বলে দেখি। এখন অদ্রিজাও তো বাড়িতে নেই, ওটাই ভালো হবে। চলো চলো তাহলে। বৃদ্ধ রাঘববাবু বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছিলেন। ওরা ভিতরে আসতেই উঠে বসলেন। রাজবল্লভবাবু বললেন, বাবা, একটা দরকারে এলাম তোমার কাছে। হ্যাঁ, তা বললাম, কি বলবি? রাজবল্লভবাবু সবটা খুলে বললেন ওনাকে। সব শুনে উনি বললেন, দেখ, মিস্টার চ্যাটার্জি কিন্তু খুবই ভালো মানুষ, আর উনিও সেবায় এসে এত সুন্দর করে আমাদের সঙ্গে কথা বললেন, তাতে আমার কিন্তু খারাপ বলে মনে হলো না। আর আজও আমার কাছে এসে কতক্ষণ বসে বসে গল্প করলেন, আমি কেমন আছি জিজ্ঞেস করলেন। যদি বয়সের অভিজ্ঞতায় বলি, তাহলে উনি সত্যি খুব ভালো মনের মানুষ। ওনাকে দেখে আমার খারাপ মনে হয়নি। কিন্তু উনি বারবার বলছেন সব দায়িত্ব উনি নেবেন, উনি রাজি করাবেন মিস্টার চ্যাটার্জিকে। কিন্তু মিস্টার চ্যাটার্জি নিজেই যদি রাজি না থাকেন, সেক্ষেত্রে একটা সংসার কিভাবে গড়ে উঠবে বলতো? আর তাছাড়া সব থেকে বড় কথা, দুজনের মনের মিল না থাকলে কি করে হবে? দেখ, প্রথম থেকে কারোর সাথে কারোর মনের মিল থাকে না, বিয়ের পর সব হয়ে যায়। আসলে উনিও চাইছেন কোনোভাবে ওদের বিয়েটা হয়ে যাক, তারপর ওদের মধ্যে বন্ডিং অবশ্যই হয়ে যাবে। কিন্তু এরকম অনিশ্চয়তা নিয়ে কি মেয়েকে বিয়ে দেওয়া যায় বলো? সেটা বুঝতে পারছি, কিন্তু এটাও তো ভাবতে হবে যে ওনাদের সাথে আমাদের কিছুটা পরিচিতি আছে, ওনারা কেমন আমরা জানি, তাই বিশ্বাস ওদেরকে করা যেতেই পারে। কিন্তু সেক্ষেত্রে যদি অন্য কোনো পাত্রপক্ষ হয়, তাহলে আমরা না তাদের চিনি আর না তাদের জানি। তাহলে এখানে নিশ্চয়তা কোথায় রইল যে তাদের কাছে তোর মেয়ে ভালো থাকবে? দেখ, আমি বলবো, যদি মেয়ের ভালো থাকার উপর নির্ভর করে ওর বিয়ে দিতে চাস, তবে তনিমা দেবীর প্রস্তাবে রাজি হয়ে যা। আমিও সেটাই বলি,
মিস্টার চ্যাটার্জি খুব ভালো মানুষ। আজ মনের মিললেই কাল বিয়ে হলে অবশ্যই হয়ে যাবে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। আর সব থেকে বড় কথা, অদ্রিজা কিন্তু তনিমা দিদির সাথে বেশ কমফোর্টেবল ফিল করে, আর বেশ ফ্রি ওরা দুজন। সেদিন দেখছিলে না, ওরা এখানেই কত হাসাহাসি করছিল। আরে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, শুধু শুধু চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, সে না হয় বুঝলাম যে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও সত্যি ভালো থাকবে তো? আরে আমি তো বলছি খুব ভালো থাকবে। আমার তো খুব ভালো পরিবার বলেই মনে হয়েছে। আর তাছাড়া পরিবার বলতে তো শুধু দুজন, তাই আশা করি ঝগড়া ঝামেলা হওয়ার সুযোগও নেই। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তোমরা যখন বলছো তাহলে না হয় আমরাও রাজি হয়ে গেলাম, কিন্তু সব থেকে বড় ঝামেলা হচ্ছে অদ্রিজাকে কে বোঝাবে? আমরা সবাই মিলে ওকে বোঝাবো। দেখো বৌমা, এতে ওরই ভালো হবে। আমিও তো আছি নাকি, আমি ঠিক ওকে রাজি করাবই। তাহলে কি দিদিকে ফোন করে বলবো কথাটা? সে না হয় বলো, কিন্তু এদিকে অদ্রিজা যদি রাজি না হয়? আচ্ছা, সে পরে দেখা যাবে, এখন ওনাকে বলে দিই, উনি হয়তো উত্তরের অপেক্ষাতেই আছেন। আচ্ছা, তার আগে বলো, তুমি রাজি তো? মেয়ে ভালো থাকলেই হলো, আমার আর কোনো সমস্যা নেই। আর বাবা তো বলেই দিল। তাহলে আমি ওনাকে হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলে দাও, ওনাকে ওয়েট করে লাভ নেই। গিনি দেবী ফোনটা তুলে তনিমা দেবীকে ফোন করলেন। বেশ কয়েকবার রিং হওয়ার পর তনিমা দেবী ফোনটা রিসিভ করলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ দিদি বলুন, কি ভাবলেন? কিন্তু আর যাই বলুন না, না বলবেন না প্লিজ। তনিমা দেবীর এইরকম কথা শুনে গিনি দেবী মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি কথাটা শুনুন। আমরা বাড়িতে বললাম, ওরা সবাই রাজি। আর আপনি রাজি তো? দেখুন, আমি চাই না কারোর অমতে এই বিয়েটা হোক। আপনি ওর মা, তাই আপনি যদি রাজি থাকেন তবেই আমি এটা নিয়ে এগোবো, নচেত এখানেই এই চ্যাপ্টারটা ক্লোজ করব। দেখুন, আমি চাই না এই বিয়ের কথার জন্য আমাদের স্বাভাবিক সম্পর্কটা ভেঙে যাক। আপনি তো সবই বোঝেন দিদি, আমিও চাই আমার মেয়ে যেখানেই থাক ভালো থাক, এর থেকে বেশি চাওয়া আমার নেই। আমি জানি আপনি আমার মেয়েকে নিজের মতো করেই রাখবেন, তাই আমি রাজি। বাহ, তাহলে তো হয়েই গেল। এবার আসছি একদিন পুরোহিত নিয়ে। ঠিক আছে, তবে আগে একটু জানাবেন কিন্তু। আচ্ছা। বলেই ফোনটা রেখে আনন্দের একটা হাসি হাসলেন তনিমা দেবী। তারপর মুচকি হেসে আলমারি খুলে ওনার পুরনো গয়নার বাক্সগুলো বের করলেন। বেছে বেছে সুন্দর গয়নাগুলো আলাদা করলেন, আর মনে মনে ভাবলেন, একসময় উনি নিজেই এই সব গয়না পরে এ বাড়িতে এসেছিলেন, আর আজ সবটাই অতীত। না আছে স্বামী, না আছে সেই সব মুহূর্ত। পড়ে রয়েছে অজস্র এলোমেলো স্মৃতি আর এই এক টুকরো সংসার, যেটা উনি কিছুতেই মুছে যেতে দিতে চান না। উনি চান এমন কেউ এই সংসারের দায়িত্ব নিক, যে ভালোবেসে ঠিক ওনারই মতো এই সংসারটাকে আগলে রাখবে। তাই বিশ্বাস করেই অদ্রিজাকে নিজের বৌমা করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এতদিন ওর সাথে বাচ্চাদের মতো মিশে ওর স্বভাব থেকে শুরু করে সবটাই উনি বুঝে নিয়েছেন। অতীত থেকে বেরিয়ে চোখের কোণে আসা জল মুছে নিয়ে গয়নাগুলো আবার সযত্নে তুলে রাখলেন, আর পছন্দের গয়নাগুলো আলাদা করে টেবিলে রেখে দিলেন। তারপর মুচকি হেসে সিঁড়ি দিয়ে উঠবেন বলে পা বাড়াতেই দেখলেন সারণ্য সিঁড়ি দিয়ে নামছে। তাই উনি তাড়াতাড়ি সোফায় গিয়ে বসলেন। সারণ্য নিচে নেমে ওর মায়ের পাশে বসে বলল, মম, খুব খিদে পাচ্ছে আমার, প্লিজ কিছু একটা বানিয়ে দাও। কি খাবি বল? একটু নুডলস বানিয়ে দাও। আচ্ছা তুই বস, আমি করে আনছি। বলেই উনি কিচেনে চলে গেলেন। এদিকে আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। তোমরা আমাকে না জিজ্ঞেস করে এভাবে কথা দিয়ে দিলে কি করে? দেখ মা, আমার 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 কথাটা শোন, আমার কথাটা শোন। আমি তোর ভালোর জন্যই বলেছি। আর তাছাড়া মিস্টার চ্যাটার্জি খুবই ভালো মানুষ রে। ওরা তোকে খুব খুব ভালো রাখবে। তুই একবার একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখ। দেখো,
আন্টিকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। যদি অন্য কেউ হতো আমি কিছুই বলতাম না, কিন্তু ওই খিটখিটে বদমেজাজি হুলো বিড়ালটাকে আমি কিছুতেই বিয়ে করব না। বলেই মুখ ঘুরিয়ে সোফায় বসে পড়ল। তুই তো পিপির কথাও শুনবি না তো বল। দেখ, আমি বলছি তুই ওদের সাথে খুব ভালো থাকবি। দেখো পিপি, আমি এখনো পড়তে চাই। এত তাড়াতাড়ি বিয়ে করে সংসার করলে আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না। ওরা বলেছে তোকে বিয়ের পরেও পড়তে দেবে। দেখো, আমি জানি আন্টি খুব ভালো মানুষ, আর আমি তো বলেইছি যে আন্টিকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই খিটখিটে বদমেজাজি একরোখা লোকটাকে আমি কিছুতেই বিয়ে করব না। রাজবল্লভবাবু মুচকি হেসে বলল, ও, তার মানে বিয়ে আর বরের আপত্তি নেই, শুধু বরের কর্মকাণ্ডের প্রতি তোর আপত্তি, তাই তো? বুঝেছি বুঝেছি। অদ্রিজা রেগে গিয়ে বলল, পাপা ভালো হচ্ছে না কিন্তু। গিনি দেবী ঘরে এসে বললেন, আমি একবার যখন ওনাকে কথা দিয়েছি তখন ওর সাথেই তোর বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। এরপর যেন আর কথাটা দুবার না বলতে হয়। অদ্রিজা উঠে দাঁড়িয়ে পা ঠুকে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বলল, তুমিই করো ওনাকে বিয়ে, আমি এই বিয়ে করব না। বলেই দৌড়ে রুমে চলে গেল। গিনি দেবী কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রাজবল্লভবাবু তাকে আটকে দিয়ে বললেন, আরে থাক থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও, এই পরে দেখছি কি করা যায়। কি? তুমি আমার বিয়ে ঠিক করেছো? কিন্তু কার সাথে? তনিমা দেবী আমতা আমতা করে বলল, ইয়ে মানে আসলে ওই অদ্রিজার সাথে। কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মম? তুমি ভাবলে কি করে যে ওই পাগল মেয়েটাকে আমি বিয়ে করব? তনিমা দেবী মুচকি হেসে বলল, আরে না রে, তুই ভুল ভাবছিস, ও পাগল নয়, ও খুবই ভালো মেয়ে। হ্যাঁ, সে তো আমার বোঝা হয়ে গেছে। আর আমি কিন্তু তোমাকে একবার বলে দিচ্ছি মম, এই নিয়ে প্লিজ আমাকে আর কিছু বলবে না। বাবু তুই প্লিজ আমার কথাটা একটু শোন, ও সত্যিই খুব ভালো মেয়ে, আমি ওদের কথা দিয়ে দিয়েছি। সারণ্য রেগে গিয়ে বলল, মানে তুমি আমাকে জিজ্ঞাসা না করে ওনাদের কথা দিয়ে দিলে? আর আমি তো সেটাই বুঝতে পারছি না যে মিস্টার ভট্টাচার্য এটা কি করে মেনে নিতে পারলেন। না না, ওনাদের কোনো দোষ নেই, আমি ওনাদের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি, আর অনেক করে বলার পরে তবেই ওরা রাজি হয়েছে। কিন্তু তুমি আমাকে না বলে এত দূর এগিয়ে গেলে মম। তোমাকে তো আগেই বলেছি যে এসব বিয়েটি আমার একদমই ভালো লাগে না। প্লিজ বাবু, তুই আর না করিস না, তুই তো আমার সোনা ছেলে, বল। দেখো মম, তুমি বলেছিলে বলেই কিন্তু আমি বলেছিলাম যে এমন একজনকে আমি বিয়ে করব যে তোমাকে নিজের মনে করে ভালোবাসবে আর তোমার খেয়াল রাখবে। কিন্তু তুমি এমন একজনকে আমার জন্য পছন্দ করেছো যে কিনা নিজেই নিজের খেয়াল রাখতে পারে না, সম্পূর্ণ ইম্যাচিওর একটা মেয়ে, যার মধ্যে এতটুকুও ম্যাচিওরিটি নেই, যখন যা মাথায় আসে তখন সেটা করে। তাহলে তুমি বলো তোমার খেয়াল কি করে রাখবে? আমি আর কতদিন বলতো খোকা, তোদের এখন থেকেই নতুন করে শুরু করা উচিত, তাই আমার কথা ভেবে লাভ কি বলতো? মম, এই কথাটা কিন্তু একদম তুমি বলবে না, আমি কিন্তু এবার রেগে যাবো বলে দিলাম। কিন্তু তুই কি করে এটা ভেবে নিলি যে অদ্রিজা আমাকে ভালোবাসে না আর আমার খেয়াল রাখতে পারবে না? আমার তো ওকে দেখেই এটা মনে হয়েছে। আসলে কি বলতো, তোরা ছেলেরা সবসময় মেয়েদেরকে সব দিক থেকে ছোট বলে মনে করিস, কিন্তু ওরাও যে সব পারে এটা তোরা এড়িয়ে যেতে চাস। সারণ্য সঙ্গে সঙ্গে বলল, ওফ মম, তুমি ভুল বুঝছো, আমি এভাবে বলিনি, তুমি এটার অন্য মানে বের করছো। তবে একটা কথা জেনে রাখবি, সব মেয়েরা সমান হয় না, আর ওপর থেকে দেখে কখনোই মানুষের অভ্যন্তরীণ চরিত্রকে বোঝা সম্ভব নয়। যখন তুই তাকে মন থেকে বুঝবি, তাকে ভালোবাসবি, তখন বুঝবি আসলেই সে মন থেকে কতটা সুন্দর। কথাটা শুনে সারণ্য বুঝতে পারে যে ওর মা ভুল কথা বলছে না, তাই বারবার ওই কথাটাও ভাবতে থাকে। আচ্ছা যাই হোক, তুই তাহলে বিয়ে করছিস না, তাই তো? নো মম, নো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ওদের বারণ করে দেব, তোকে তো জোর করার ক্ষমতা আমার নেই, তাই তুই যা ভালো বুঝিস কর। আর হ্যাঁ, আমি সামনের সপ্তাহে কাশীতে সাধনা আশ্রমে চলে যাচ্ছি, তুই এখানে যেমন আছিস থাক, আমি আর তোকে জ্বালাবো না। আর তাছাড়া শুধু শুধু তোর ঘাড়ের উপর বোঝা হয়ে থেকে কি লাভ বল? সারণ্য অবাক হয়ে বলল, কেন? তুমি আশ্রমে কি করতে যাবে? তোমার তো বাড়ি রয়েছে, তোমার তো সব রয়েছে, তা সত্ত্বেও তুমি ওখানে কি করতে যাবে? তনিমা দেবী স্মিত হেসে বলল,
বাড়িতে ভূতের মতো একা থাকার চেয়ে ওখানে গিয়ে সাধন ভজন করা অনেক ভালো। ওতে বরং আমার একটু পুণ্য লাভ হবে। সারণ্য গম্ভীর গলায় বলল, না না, ওখানে তোমার যাওয়ারও কোনো দরকার নেই, আর অত পুণ্য লাভেরও কোনো দরকার নেই। তুমি এখানেই থাকবে। আমি আপাতত কারোর কথা মানতে রাজি নই। আমি যাব যখন বলেছি তখন যাবই। বলেই তাড়াতাড়ি ওনার রুমের দিকে চলে গেলেন। সারণ্য মাথায় দুহাত থেকে ভাবতে লাগলো আর মিনমিন করে বলতে লাগলো, আমি জানি মম, তুমি ইচ্ছে করেই আমাকে ব্ল্যাকমেল করছো যাতে আমি অদ্রিজাকে বিয়ে করতে রাজি হই। উফ, আমার আর ভালো লাগে না, খালি এই বিয়ে 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 আর বিয়ে। আমি মানছি যে আমি অদ্রিজাকে একটু হলেও পছন্দ করি, কিন্তু সেটা নিতান্তই একটা ভালো লাগা। কিন্তু তাই বলে হঠাৎ করে ওকে বিয়ে করা তো সম্ভব নয়। জানি না ভগবান কি লিখে রেখেছে আমার কপালে। যাই হোক, এখন বরং দেখি মমকে কিভাবে মানানো যায়। বলেই তাড়াতাড়ি ওর মায়ের রুমে গেল। মম, ও মম, তুমি শোনো না আমার কথাটা, প্লিজ দেখো এদিকে। তোমাকে যেতে হবে না ওখানে, তুমি প্লিজ যেও না। বেশ করুণ সুরে বলল সারণ্য কথাটা। তনিমা দেবী মুখ ঘুরিয়ে রেখেই বললেন, আমি যাব কি যাব না সেটা আমি বুঝবো। আর তোর লাইফ নিয়ে আমি যখন জোর করি না, তখন আশা করি তুইও আমাকে জোর করবি না। তুমি ওখানে চলে গেলে আমার কি হবে মম? আমি কিন্তু তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। তোমার হাতের খাবার না খেলে আমার হয় না। তুমি প্লিজ যেও না মম। তনিমা দেবী বিছানায় রাখা জামা কাপড়গুলো লাগেজে ভরতে ভরতে বলল, তুই একা থাকতে পারবি কি না সেটা তোর ব্যাপার। আর আমি তো বলেই দিয়েছি তোর বিয়ে নিয়ে আমি কোনো কথা বলবো না। এটাই লাস্ট বার ছিল। তুই দেখ কি করবি, তেমন হলে 4-5টা কাজের লোক রাখ। সারণ্য মুখ কাঁচুমাচু করে বলল, না মম, ওরকম হয় না। তুমি তো জানো যে আমি তোমার সঙ্গে ছাড়া থাকতে পারি না, তুমি তো জানো। বলো, তুমি এভাবে চলে গেলে আমি কি করে থাকবো? প্লিজ মম, প্লিজ প্লিজ, তুমি কোথাও যেও না। তুমি আমার সোনা মম, তাই না? বলো প্লিজ যেও না প্লিজ। তনিমা দেবী মনে মনে মুচকি হাসলেন, কিন্তু মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, আমিও তো এরকমই অনেক কাকুতি মিনতি করেছিলাম তোর কাছে, কিন্তু তুই কি তখন শুনেছিলিস আমার কথা? সারণ্য কিছুক্ষণ চুপ থেকে মনে মনে ভাবল, মম যখন বলছে তাহলে রাজি হয়ে যায়। আর অদ্রিজার সঙ্গে মায়ের আগাগোড়াই খুব ভাব, তাই আশা করি ও মায়ের খেয়াল রাখতে পারবে। আর তাছাড়া আমি তো ম্যাক্সিমাম টাইম হসপিটালেই থাকি, সময় তো পাইই না। তাই বিয়ে করাও যায় আর না করাও তাই। আর অদ্রিজা তো খারাপ মেয়ে নয়। আচ্ছা যাই হোক, এখন বরং হ্যাঁ বলে দিই, তাহলে অন্তত মায়ের যাওয়াটা তো আটকাতে পারবো। তুই এখন যা, আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চাও তো আমি অদ্রিজাকে বিয়ে করি? আচ্ছা ঠিক আছে, আমি ওকে বিয়ে করবো। এবার তো খুশি তুমি? তনিমা দেবী মনে মনে যুদ্ধজয়ের হাসি হাসলেন, মুখে বললেন, দেখ, আমার খুশির কথা ভুলে যা। তুই বিয়ে করবি মানে তোকেই ওর সব দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র টাকা দিয়েই দায় সারা হয়ে গেলে হবে না, ওকে সময় দিতে হবে। এবার তুই যদি ভাবিস আমি এসব পারবো না, তাহলে বিয়ে করে কোনো লাভ নেই। তুমি তো জানোই মম, আমি সবসময় ব্যস্ত থাকি। এত কিছু কি আমার পক্ষে করা সম্ভব? তুমি বলো। আমি তো তোকে জোর করিনি বিয়ে করার জন্য, তুই বিয়ে করিস না। আমি চাই না দুদিন পর আমাকে দোষ দিস যে আমি তোকে জোর করে বিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওরকম কিছুই বলবো না। আমি ওকেই বিয়ে করবো, আর ওর দায়িত্ব নেবো, আর ওকে সময়ও দেবো, ঠিক আছে? আর মনে মনে বলল, আমি শুধুমাত্র তোমার কথাতেই ওকে বিয়ে করতে রাজি হয়েছি। বিয়ের পর দেখা যাবে কি হবে আর না হবে। ভেবে বলছিস তো? কেমন হয় তুই এখনো ভেবে দেখ। আমি বলছি তো আমি রাজি। আমি কিন্তু বারবার বলছি, আমি তোকে জোর করছি না যে তোকে বিয়ে করতেই হবে। সারণ্য ওর মায়ের গালটা টেনে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এদিকে জোর করছো না, কিন্তু ব্ল্যাকমেল করতে পারছো। খুব চালাক তুমি। বলেই তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। সারণ্য চলে যেতেই তনিমা দেবী মুচকি হেসে বলল, আমি তো জানি যে সে প্যাচ কষলে তোমাকে জব্দ করতে পারবো না বাছাধন। এমন একটা মোক্ষম চাল চলেছি যাতে তুমি পড়তে বাধ্য। বলেই খানিকটা হেসে নিয়ে বললেন, একটা পাখিকে কোনো রকমে রাজি করানো গেছে, এবার শুধু আরেকটা পাখি। রাতে খাওয়া দাওয়া করে সবে মাত্র শুয়ে পড়েছিলেন তনিমা দেবী। হঠাৎ ফোনের আওয়াজে ফোনটা হাতে তুলে দেখলেন অদ্রিজা ফোন করেছে। উনি মুচকি হেসে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ হ্যাঁ বল অদ্রিজা। অদ্রিজা তখন কিছুটা আদুরে অভিমানী
অথচ জোর গলায় বলল, এটা তুমি কি করেছো আন্টি? তুমি কিন্তু এটা একদম ঠিক করোনি। শেষে কিনা তোমার ওই বজ্জাত ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করলে। আমি কিন্তু ওনাকে বিয়ে করতে পারবো না। তনিমা দেবী মুচকি হেসে বলল, আচ্ছা আমি একটা কথা বলবো? অদ্রিজা মুখ কাঁচুমাচু করে বলল, বলো। তুই আমাকে ভালোবাসিস না? বাসি তো, কিন্তু হঠাৎ এরকম প্রশ্ন করছো কেন? আচ্ছা একটা কথা মন থেকে বলতো, আমার ছেলেকে দেখে কি খুব খারাপ মনে হয়? অদ্রিজা আমতা আমতা করে বলল, না সেটা নয়, কিন্তু উনি খুব রাগী আর বদমেজাজি। আমাকে উনি সহ্যই করতে পারেন না। তাহলে আমি কেন ওনাকে বিয়ে করতে যাব বলো? ও আসলে ওরকম নয় রে। ও যাকে ভালোবাসে তাকে মন দিয়ে উজাড় করে ভালোবাসবে। তুই যদি আমাকে বিশ্বাস করিস, ভরসা করিস, তাহলে আমার একটা কথা শোন, বিয়েতে না করিস না। আর তুই আমাকে সবসময় বলতিস না যে তুই কোনো একজনকে আঁকড়ে বাঁচতে চাস, কাউকে সত্যি ভালোবাসতে চাস। আমি তোকে বলছি, দেখবি একদিন এমন আসবে যেদিন তুই ওকে সব থেকে বেশি ভালোবেসে ফেলেছিস আর ও তোকে ভালোবেসে ফেলেছে। তখন দেখবি দুজন দুজনকে চোখে হারাবি। অদ্রিজা লজ্জায় লাল হয়ে ভাবতে লাগলো, সত্যি কি এমনটা সম্ভব, নাকি আন্টি আমাকে মিথ্যে বলছে? কিন্তু এই কয়েক মাসে আন্টিকে যতটা চিনেছি তাতে আন্টি তো আমাকে কখনোই মিথ্যে বলবে না। তাহলে তাহলে কি সত্যি আমার স্বপ্ন পূরণ হবে? কেউ আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবেসে আগলে রাখবে। তনিমা দেবী আবার বলে উঠলেন, কি রে, কি ভাবছিস? অদ্রিজা লজ্জা পেয়ে বলল, না কিছু না। আমার কথাগুলো ভাব, বুঝতে পারবি। আর হ্যাঁ, অবশ্যই আমাদের বাড়িতে আসবি, দরকার আছে। আর যদি না আসিস তাহলে কখনোই আমাকে আর কল করবি না। বলেই টপ করে ফোনটা কেটে দিলেন তনিমা দেবী। এদিকে অদ্রিজা তখন ভাবনার জগতে হারিয়ে গেছে। ভাবনা থেকে বেরিয়ে বিছানায় শুয়ে পাশবালিশটাকে জড়িয়ে ধরে আস্তে করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর দু চোখে আসে না। পরের দিন সকাল 10টায় অদ্রিজা সারনাদের বাড়িতে আসে। তনিমা দেবী দরজা খুলতেই দেখে অদ্রিজা দাঁড়িয়ে আছে। উনি মুচকি হেসে বললেন, কি রে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় তাড়াতাড়ি ভেতরে আয়। অদ্রিজা এদিক ওদিক তাকিয়ে ভেতরে ঢুকে বলল, তুমি কি বলবে বলো আন্টি, আমি বাড়ি যাব। তনিমা দেবী দরজা বন্ধ করে ভেতরে এসে বলল, এই চুপ কর তো, এইমাত্র তো এলি আর এখনই চলে যাবি? আজ তোকে একদমই ছাড়বো না। দুপুরে খাওয়া দাওয়া করে তবেই যাবি। আমি তোর মাকে ফোন করে দেব। না না, অতক্ষণ থাকা যাবে না। বেশি সন্ধে হয়ে গেলে আবার মম বকবে। তুই অত ভাবছিস কেন বলতো? আমি তো বলেছি তোর কোনো চিন্তা করতে হবে না। না থাক আন্টি, আমি একটু পরেই চলে যাব। সন্ধে অবধি থেকে কি করব? আচ্ছা সে দেখা যাবে, এখন আমি ঘরে যাচ্ছি, তুই আয় আমার সঙ্গে। বলেই তাড়াতাড়ি নিজের রুমের দিকে চলে গেলেন। অদ্রিজা আস্তে আস্তে সিঁড়ির পাশ দিয়ে ওনার রুমের দিকেই যাচ্ছিল। হঠাৎ সারণ্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। অদ্রিজা লজ্জায় তাড়াতাড়ি মুখ নিচু করে তনিমা দেবীর রুমে ঢুকে গেল। এদিকে অদ্রিজাকে এরকম অবস্থায় দেখে সারণ্য মুচকে হাসল, তারপর চেঁচিয়ে বলল, মম, আমি আসছি, তাড়াতাড়ি ফিরবো। তনিমা দেবী রুম থেকে বেরিয়ে এসে বলল, আচ্ছা সাবধানে যাবি আর তাড়াতাড়ি ফিরবি কিন্তু। সারণ্য আচ্ছা বলে বেরিয়ে গেল। অদ্রিজা ততক্ষণে বিছানায় গিয়ে বসে পড়েছে। তনিমা দেবী ঘরে ঢুকে বলল, কিরে, কিছু ভাবলি তুই? অদ্রিজা লজ্জা পেয়ে বলল, এভাবে হুট করে জিজ্ঞেস করলে কি করে বলবো বলো তো? আমি তো ভেবেছিলাম তুমি নর্মালি আমাকে জিজ্ঞেস করছো, কিন্তু তুমি যে ডিরেক্টলি বাবা মায়ের কাছে প্রস্তাব নিয়ে চলে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। তনিমা দেবী হেসে বললেন, আচ্ছা এখন তাহলে কি বলছিস? অদ্রিজা আমতা আমতা করে বলল, আন্টি তুমি বুঝতে পারছো না, এটা যেমন আমার সারা জীবনের ব্যাপার, ঠিক তেমনই কিন্তু মিস্টার চ্যাটার্জিরও এটা সারা জীবনের ব্যাপার। এত সহজেই তুমি কি করে ভেবে নিলে যে আমি ওনার যোগ্য?
উনি কত বড় ডাক্তার, আর আমি সাধারণ একজন স্টুডেন্ট। আমার সঙ্গে ওনার অনেকটা পার্থক্য আন্টি। তনিমা দেবী ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখ, প্রথমেই বলে রাখি, আমি যোগ্যতা অনুযায়ী কারোর মাপকাঠি বিচার করি না, বুঝলি তো? আমি মন থেকেই তোকে পছন্দ করেছি আমার ছেলের বউ করব বলে। যদিও সেটা আমার নিজের পছন্দ, এতে তুই রাজি হবি কি হবি না এটা তোর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি কখনোই তোকে জোর করব না। তবে একটা কথা বলবো, কেউই কারোর যোগ্য হয় না, বরং একে অপরের যোগ্য হয়ে উঠতে হয়, নিজেদেরকে যোগ্য করে তুলতে হয়। অদ্রিজা মনে মনে ভাবে, সত্যি মানুষটা বড় বিচিত্র, যার চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। এতদিন শুধু আন্টি হিসেবেই চিনেছিল, কিন্তু আজও বুঝল উনি একজন সুন্দর মনের ব্যক্তিত্বও বটে। একজন ছেলের মধ্যেই শুধুমাত্র ম্যাচুরিটি থাকে, আর মেয়ের মধ্যে সেটা থাকে না। এই চিন্তাভাবনাটা সম্পূর্ণ ভুল। কি রে, কি চিন্তা করছিস? অদ্রিজা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলল, না, কিছু না। দেখ, আমি মেয়ে হয়ে বুঝি যে একটা মেয়ে কি চায়। সে একটা শক্ত খুঁটিকে আশ্রয় করতে চায়, মনের সবটুকু দিয়ে উজাড় করে ভালোবাসতে চায়। তার জন্য দরকার একজন সঠিক মনের মানুষ। আর আমার বিশ্বাস আমার ছেলে তোকে সত্যিই ভালোবাসবে, তোকে আগলে রাখবে। শুধু একটা কথা বলবো, জীবনে যাই হয়ে যাক না কেন, তোরা কখনোই একে অপরকে ছেড়ে যাবি না, একে অপরকে ভুল বুঝিস না কখনো। সেই না হয় বুঝলাম, কিন্তু উনি কি আমাকে মেনে নেবেন? উনি তো আমাকে সহ্যই করতে পারেন না। আমার প্রতিটা কাজেই উনি বিরক্ত বোধ করেন। এই ছোট ছোট দুষ্টুমি আর খুনসুটিগুলোই দেখবি একদিন ভালোবাসা হয়ে ধরা দেবে। সেদিন আমার কথাটা মিলিয়ে নিবি। আচ্ছা যাই হোক, এখন চুপটি করে বস তো, আর চোখটা বন্ধ কর। কেন? তোকে বসতে বলেছি, বস। অদ্রিজা মুচকি হেসে চোখ বন্ধ করে বসে। তনিমা দেবী ওনার টেবিলের উপর রাখা গয়নার বাক্স থেকে একটা 7 নড়ি হার অদ্রিজার গলায় পরিয়ে দিয়ে বললেন, নে, এইবার চোখ খুলে দেখ তো কেমন লাগছে। অদ্রিজা চোখ খুলে দেখে ওর গলায় তনিমা দেবী সোনার হার পরিয়ে দিয়েছেন, তাই আপত্তি করে বলল, আরে এইগুলো কি হচ্ছে আন্টি? আমি কিন্তু এসব কিছুই নিতে পারবো না। এই, একদম চুপ, কোনো কথা বলবি না। এগুলো একদিন আমার ছিল, তবে আজ থেকে এগুলো সব তোর। এগুলো একদিন আমার শাশুড়ি মা আমায় দিয়েছিলেন, আর আজ আমি এগুলো তোকে দিলাম। আন্টি, এগুলো অনেক দামি, আমি এগুলো নিতে পারবো না। তুমি প্লিজ আমাকে জোর করো না। তনিমা দেবী ধমক দিয়ে বললেন, এই, বলছি না কোনো কথা বলবি না, চুপ করে বস এখানে। বলেই বাকি সব গয়না, যেমন দুল, চুড়ি, বাউটি, সোনা বাঁধানো শাখা, টিকুলি, কোমর বিছা, সব কিছুই একে একে পরিয়ে দিলেন আর বললেন, আয়নার সামনে দেখ কেমন তোকে রাজরানী লাগছে। বলেই ওকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিলেন। আয়নার সামনে অদ্রিজা নিজেকে দেখেই নিজে মুগ্ধ হয়ে গেল। নিজেকে বধূ সাজে দেখে চমকে উঠল ও। এক মনে নিজের দিকে তাকিয়ে রইল সে। এই ফাঁকে তনিমা দেবী মুচকি হেসে ওর কয়েকটা ফটো তুলে নিলেন। তারপর গয়নাগুলো খুলে আবার একটা বাক্সে ভরে রেখে দিলেন। ওগুলো যেদিন তোর আশীর্বাদ হবে সেদিন তোকে গিয়ে দিয়ে আসবো, কেমন? আচ্ছা এবার তুই শিওর হয়ে বল তো, শরণ্যকে বিয়ে করবি তো? অদ্রিজা লজ্জা পেয়ে গেল আর আস্তে আস্তে বলল, কিন্তু উনি রাজি তো? তনিমা দেবী মুচকি হেসে বলল, ও তো রাজি বলেই তোকে এত করে রাজি করানোর চেষ্টা করেছি, বুঝলি? অদ্রিজা অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব? উনি এত সহজে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পরে যা ভাববি ভাব, এখন তো চল তাড়াতাড়ি রান্নাটা সেরে নি, অনেক বেলা হয়ে গেল। বলেই তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেলেন আর পেছন পেছন অদ্রিজাও গেল। তনিমা দেবী দুপুরের রান্না শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে সোফায় এসে বসলেন। যদিও এতক্ষণ অদ্রিজা ওনার সাথে সাথেই ছিল। তনিমা দেবী বলে বলে দিচ্ছিলেন আর অদ্রিজা টুকটাক রান্নাঘরের কাজ করছিল। তবে অদ্রিজা আগেও ওর আন্টির সাথে হাতে হাতে কাজ করেছে,
তবুও তনিমা দেবী আজ এক প্রকার ওকে জোর করেই মাংস রান্না করিয়েছেন। অদ্রিজার আজ ইচ্ছা ছিল না, তবু বাধ্য হয়েই সেটা করতে হলো। তুই তো রান্না সম্বন্ধে কিছু বুঝিস না, তা ওগুলো তো শিখতে হবে নাকি? দুদিন পরেই তো আমার ছেলের বউ হবি, আর আমার মেয়ে হয়ে এই বাড়িতে আসবি। আমি কিন্তু এখন থেকেই বলে দিচ্ছি, তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তবে পারলে মাঝে মধ্যে আমাদের একটু রান্না করে খাওয়াস। বেশিরভাগ সময়টাই তুই পড়াশোনার কাজে মন দিবি, বুঝলি? অদ্রিজা লজ্জায় লাল হয়ে মুখ নামিয়ে বলল, আমি কিন্তু মন থেকে এখনো মানতেই পারছি না আন্টি। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি ওনাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছি। তনিমা দেবী মুচকি হেসে বলল, তুই যখন আমার কথা বিশ্বাস করেছিস তখন দেখিস তোরা দুজনে খুব ভালো থাকবি। সারা জীবন দুজন দুজনকে ভালোবেসে আগলে রাখবি। আমার কথাগুলো একদিন ঠিকই মিলবে, কিন্তু সেদিন হয়তো আমি থাকবো না। তবে তোদের মিল করিয়েই আমি শান্ত হব। অদ্রিজা মুখ কাঁচুমাচু করে বলল, আন্টি তুমি এসব একদম বলবে না। তুমি থাকবে না তো কোথায় যাবে শুনি? একদম এসব উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু। আমি কিন্তু তাহলে বিয়েই করব না, বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আর বলবো না, ঠিক আছে? কিন্তু আন্টি আমি না একটা কথা ভাবছি, আর খুব টেনশনও হচ্ছে আমার। কেন, কি হয়েছে? বিয়ের পর তোমার ছেলে আবার আমাকে মারধর করবে না তো? আমার কিন্তু খুব ভয় করছে। সামান্য খাবার এনে দিয়েছি বলে আমাকে যা নয় তাই বলেছে। আর এখন যদি বিয়ে হয় তবে তো আমাকে আরো ধমকাবে। তনিমা দেবী হেসে বললেন, তাহলে তুইও ধমক দিবি ওকে? ব্যাস, তাহলে তো হয়ে গেল। ও তোকে বকুক আর যাই করুক, তুই ওর কোনো কথা কানে নিবি না। আর পারলে দু চার কথা শুনিয়ে দিবি। বউ হিসেবে এইটাই তো তোর একটা কর্তব্য, তোর বরকে শাসন করা। অদ্রিজা বারবার ওই বউ কথাটা শুনে লজ্জায় পড়ে যাচ্ছে, তাই মুখ নিচু করে বলল, ধুর, তুমিও না আন্টি। তখনই ওদের বাড়ির বেলটা বেজে উঠল। তনিমা দেবী অদ্রিজার দিকে তাকিয়ে বলল, ওই তো মনে হয় বাবু এসে গেছে, দাঁড়া আমি গিয়ে দরজা খুলে দিই। বলেই তাড়াতাড়ি সোফা থেকে উঠে দরজা খুলতে চলে গেলেন। শারণ্য বাড়িতে ঢুকে আর চোখে সোফার দিকে তাকিয়ে দেখল অদ্রিজা লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আসলে এতক্ষণ ঠিকই ছিল, কিন্তু হঠাৎ আবার শারণ্যকে দেখে লজ্জায় মাথা নুইয়ে রয়েছে। শারণ্য ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মম, আমি ফ্রেশ হয়ে আসছি, এসে একসাথে খাবো। ঠিক আছে, তুই তাহলে ফ্রেশ হয়ে আয়, আমি তারপরে খেতে দিচ্ছি। শারণ্য হ্যাঁ বলে গুনগুন করে গান করতে করতে সিঁড়ি দিয়ে উঠতে থাকে, আর মাঝে মাঝে অদ্রিজার দিকে দেখতে থাকে। বিচক্ষণ তনিমা দেবীর চোখ সেটা এড়ায় না। নিজের দূরবীনের মতো চোখটা দিয়ে তিনি সবটাই দেখে নিলেন। বেশ কিছুক্ষণ পর শারণ্য ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে বলল, মম, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে লেগেছে। সকালে সেই কফি খেয়েছিলাম, এখনও কিছু খাওয়া হয়নি। তনিমা দেবী ওর প্লেটে খাবার দিতে দিতে বলল, অদ্রিজা, এক কাজ কর, তুইও আমাদের সাথে বসে পড়, অনেক বেলা হয়ে গেছে, তুইও খেয়ে নিবি আয়। অদ্রিজা লজ্জায় এখনো মাথা নিচু করে বসে আছে, কারণ ওর থেকে কিছুটা দূরেই শারণ্যর টেবিলে বসে আছে। অদ্রিজা আস্তে আস্তে সোফা থেকে উঠে টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে ওর আন্টির পাশে বসল। তনিমা দেবী ওর প্লেটে খাবার দিয়ে বললেন, দেখ, লজ্জা পাওয়ার কিছু নেই, যা দরকার বলবি। তুই বড্ড লজ্জা পাস দেখছি আমাকে। না আন্টি, ওরকম কিছু না। দুদিন পর তো তোকেই সব করতে হবে, তাই এখন থেকেই সব ভেবে নে। শারণের সামনে ওরকম বলায় বেশ লজ্জা পেয়ে যায় ও। অদ্রিজার ওরকম লজ্জা পাওয়া মুখটা দেখে শারণ্য রাগে লুক নিয়ে মনে মনে ভাবতে থাকে, উফ, মনে যেন লাড্ডু ফুটছে ওনার। বড্ড বিয়ে করার শখ, তাই না? একবার বিয়েটা হোক, তারপর বোঝাবো মজা। এদিকে অদ্রিজা তো লজ্জায় মুখ নিচু করেই খাচ্ছে, কোনো মতে মুখ তুলছে না। বাবু, তুই ওরকম ওর দিকে তাকিয়ে আছিস কেন? চুপচাপ নিজের খাবারটা খা। শারণ্য কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। বিকেলে শারণ্য ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে নামতেই তনিমা দেবী বললেন, বাবু তুই উঠে পড়েছিস? আমি ভাবলাম ডাকবো তোকে। শারণ্য ভ্রু কুঁচকে বলল, কেন, কি হয়েছে?
আসলে অদ্রিজাকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসবি, ওই জন্যই বলছিলাম। না মম, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। অদ্রিজা সোফায় বসে বসে ফোন ঘাঁটছিল। হঠাৎ ওর কথা শুনে মনে মনে বলল, এই জন্যই বলি হুলু বেড়াল একটা। আরে সন্ধ্যা হয়ে গেছে, তাই বলছি এই সন্ধ্যাবেলা মেয়েটাকে একা একা বাড়ি যাবে? তুই ওকে একটু নামিয়ে দিয়ে আয় না। ঠিক আছে, যাচ্ছি, বাট আমি কিন্তু ওকে নামিয়ে দিয়েই চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রেডি হয়ে আয়। অদ্রিজা রেডি হয়ে বসে আছে। শারণ্য ওর রুমে রেডি হতে চলে যায়। আর এদিকে তনিমা দেবী মুচকে হেসে ওনার রুমে গিয়ে গিনি দেবীকে ফোন করেন। হ্যালো দিদি, বলুন কি করছেন? এই তো বসে আছি, আপনি কি করছেন? আমি তো বসেই আছি, আর আমার বৌমাও বসে আছে আমার পাশে। গিনি দেবী মুচকে হেসে বলল, বাবা খুব ভালো। হ্যাঁ, তো যেটা বলার জন্য ফোন করলাম, আসলে একটু পরেই আমার ছেলে অদ্রিজাকে বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে, আর আমি তো ওকে বিয়েতে রাজি করিয়ে দিয়েছি। এবার আপনারা যা কথা বলার বলে নেবেন। দাদা বলেছিল ওর সাথে কথা বলবে, তাই বললাম। গিনি দেবী ফোনটা কান থেকে সরিয়ে পাশে বসে থাকা রাজবল্লভবাবুকে বলল, কি গো, তুমি মিস্টার চ্যাটার্জির সাথে কথা বলবে বলেছো? হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলে নিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, উনি কি আসছেন আমাদের বাড়িতে? হ্যাঁ, অদ্রিজাকে বাড়িতে পৌঁছে দিতে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আসুক, ভালোই হয়। হ্যাঁ, খুব ভালো হয়। আচ্ছা দিদি, কোনো সমস্যা নেই, ওনার সাথে কথা বলতে চাই আপনার দাদা। সে আমি বলে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, কিন্তু এবার আপনি উনি মিস্টার চ্যাটার্জি বলা বন্ধ করুন প্লিজ। ও তো আপনাদের জামাই হবে, ওকে ওরকমভাবে ডাকে? গিনি দেবী হেসে বলল, আসলে বলে বলে অভ্যাস হয়ে গেছে, বুঝলেন তো, তাই এখন হঠাৎ করেই নাম ধরে বা তুমি ডাকা কেমন একটা লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন, আমি বলে দিচ্ছি। বলেই ফোনটা কেটে দিয়ে বাইরে বেরিয়ে দেখল শারণ্য ওর জামা ফোল্ড করতে করতে সবেমাত্র সিঁড়ি দিয়ে নামছে। ও নামতেই তনিমা দেবী ওকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বললেন, বাবু, তুই কিন্তু নিজের থেকেই রাজি হয়েছিস, আমি কিন্তু তোকে কোনো রকম জোর করিনি। তাই তুই যখন ভালোভাবেই রাজি হয়েছিস, তখন সবটা ভালোভাবেই মেনে নে। অদ্রিজার সাথে ভালোভাবে কথা বলবি, আর ওদের বাড়িতে যাবি। দাদা তোর সঙ্গে কিছু কথা বলতে চান, তুই সত্যি বিয়েতে রাজি কিনা সেটা নিয়ে। মম, কিন্তু তনিমা দেবী ওকে আর কিছু বলতে না দিয়ে বললেন, বাবু, আর কোনো কথা না, ওদের সাথে ভালোভাবে কথা বলবি, আর ওরা জিজ্ঞেস করলে বলবি যে তুই অদ্রিজাকে পছন্দ করেই ওকে বিয়ে করতে রাজি হয়েছিস। আর হ্যাঁ, ওনাদের আঙ্কেল আন্টি বলে ডাকবি, কেমন? মম, আমি বলছি তো আমি বিয়েতে রাজি, কিন্তু ওদের সঙ্গে এই নিয়ে আমি আর কি কথা বলবো বলো তো? আর তাছাড়া তুমি এদিকে বলছো তুমি আমাকে জোর করছো না, কিন্তু ওদিকে আবার ব্ল্যাকমেল করতেও ছাড়ছো না। আমি বিয়েতে রাজি না হয়ে যাবোটা কোথায়? তনিমা দেবী ওর গাল দুটো টেনে দিয়ে বললেন, তুই আমার সোনা বাচ্চা না, মায়ের জন্য এটুকু করতে পারবি না বল? আর তাছাড়া আমি তোকে বলেছি, দেখবি তোরা খুব ভালো থাকবি, একে অপরের সাথে ঠিক মানিয়ে নিবি। আমি হয়তো একদিন থাকবো না, তবে তুই দেখে নিস, তোরা একদিন দুজন দুজনকে চোখে হারাবি। সেদিন গিয়ে বুঝবি তোর মা তোর খারাপ চাইনি রে। শারণ্য ওর মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, মম, তুমি জানো না এভাবে বললে আমার কতটা কষ্ট হয়। আর আমি কি কখনো বলেছি যে তুমি আমার কখনো খারাপ চাও? কোনো মাই কি কখনো তার সন্তানের খারাপ চাইতে পারে? আমি তো রাজি হয়েছি বলো বিয়েতে। আচ্ছা, আমি কথা দিচ্ছি আমি অদ্রিজার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। একটা বিয়ের সম্পর্কে যতটা মানিয়ে নেওয়া যায়, হ্যাঁ হঠাৎ করে ততটা হয়তো পারবো না, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের দুজনের সম্পর্কটাকে সাধারণ করার চেষ্টা করব। এবার ঠিক আছে তো? তনিমা দেবী হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি জানি আমার ছেলে পারবে, তবে তাকে চেষ্টা করতে হবে না। বিয়েটা হোক, তারপর দেখবি এমনি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন তোরা তাড়াতাড়ি বেরিয়ে পড়, সন্ধে হয়ে গেছে। শারণ্য আচ্ছা বলে রুম থেকে বেরিয়ে গাড়ি বের করে, আর তনিমা দেবী অদ্রিজাকে বাইরে নিয়ে আসেন। অদ্রিজা তনিমা দেবীকে টাটা বলে গাড়িতে উঠতেই শারণ্য গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায় ওদের বাড়ির দিকে। বেশ কিছু দূর যাওয়ার পর শারণ্য মুখটা গম্ভীর করে বলল, আমাকে বিয়ে করার খুব শখ তোমার, তাই না? নাও, সে সাতটাও পূরণ হয়ে গেল। অদ্রিজা রাগে লুক নিয়ে বলল, এই দেখুন, এমনিতেই না মাথাটা গরম আছে, এসব উল্টো পাল্টা কথা একদম বলবেন না। আমার কোনোদিন ইচ্ছে হয়নি, হ্যাঁ, যে আপনার মতো একটা হুলো বেড়ালকে বিয়ে করার।
আন্টি নিজেই আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল। তা তাই বলে তুমি রাজি হয়ে যাবে? আমি মোটেও রাজি হইনি। কিন্তু মম যে বললো তুমি নাকি রাজি, এখন আবার বলছো তুমি রাজি নয়। এই আদৌ সত্যি কথা বলছো তো? সারণ্য বেশ টোন কেটে কথাটা বলল। অদ্রিজার আগে ওর দিকে আঙুল তুলে বলল, এই শুনুন, আমার না বইয়েই গেছে আপনার মতো একটা হুলো বেড়ালকে বিয়ে করতে। সারণ্য মনে মনে হেসে সিম্পল ভাবে বলল, কি আমি হুলো বেড়াল আর তুমি কি? হ্যাঁ, একটা শাকচুন্নি? কি আপনি আমাকে শাকচুন্নি বললেন? তাহলে আপনি একটা লেজ কাটা হনুমান। সে তুমি যাই বলো না কেন, আমি কিন্তু রাজি হয়ে গেছি। অদ্রিজা মুখ ঝামটা দিয়ে বলল, তাহলে তো আপনারই শখ হয়েছিল আমাকে বিয়ে করার, আর উল্টে আপনি আমাকে কথা শোনাচ্ছেন। তবে যাই হোক, সত্যি ফায়দাটা কিন্তু আমারই। আমি শুধুমাত্র তোমাকে জব্দ করব বলেই কিন্তু বিয়েটা করছি। একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখবে কি হয়। তিলে তিলে তোমার জীবনটা একেবারে আমি শেষ করে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অদ্রিজা একটা ঢোক গেলে বলল, আমারও কোনো দায় পড়েনি হ্যাঁ যে আপনাকে বিয়ে করতে যাব। শুধুমাত্র আন্টি বলেছিল বলেই আমি হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন তো একদমই নয়। আমি কখনোই আপনাকে বিয়ে করব না। সারণ্য মুচকি হেসে বলল, বিয়ে তো তোমাকে করতেই হবে, সে তুমি যতই না বলো না কেন। অদ্রিজার তখন ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও আস্তে আস্তে বলল, কখনো না। সারণ্য একটা ভয়ানক হাসি হেসে বলল, আরে তুমি ভাবলে কি করে যে মিস্টার শারনুর চ্যাটার্জি তোমাকে বিয়ে করবে? আরে তোমার মতো কত পাখিদের সঙ্গে আমি প্রত্যেকদিন খেলা করি, তারপর আবার তাদেরকে ছেড়েও দিই। তোমার আন্টি, উনি তো ওদের খুঁজে এনে দেন আমার জন্য। ঠিক তেমনই তুমিও একটা পাখি, বুঝলে? আমার মম তোমার মতো অসহায় মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর তাদেরকে নিজের জালে জড়িয়ে নেয়। আর তুমি কি ভাবছো আন্টির কথায় বিয়েতে রাজি হয়ে তুমি আমার সঙ্গে সংসার করবে? তুমি একটা আস্ত স্টুপিড। বিয়ের পর দিনই তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, বিদেশে চালান করে দেবো তোমায়। এদিকে অদ্রিজা ততক্ষণে কাঁদতে কাঁদতে ওর হাতে পায়ে ধরতে শুরু করে দিয়েছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, এমনটা করবেন না। আমি আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? আরে আরে, তুমি আমার ক্ষতি করবে কেন? তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস, আর তোমাকে যা কিউট দেখতে। তোমাকে চালান করতে পারলেই মিনিমাম 5 লাখ টাকা তো। অদ্রিজা আরো সুর তুলে কাঁদতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে ধরছি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আমার মা বাবার কাছে পৌঁছে দিন। সারানো মুচকি হেসে মুখটা গম্ভীর করে বলল, আরে নিয়ে যাবো তো তোমার বাবা মায়ের কাছে। আর ওখানে গিয়ে কিন্তু তুমি এসব কিছুই বলবে না, হ্যাঁ? তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অদ্রিজা মনে মনে বলল, একবার বাড়িতে যাই, তারপর তোকে দেখছি, মেরে তোর মাথার খুলি উড়িয়ে দেব। মনে মনে কোনো ফন্দি করছো তাই তো? আচ্ছা তা করো, কিন্তু আমার থেকে তুমি রেহাই পাবে না। আর আমিও তোমার বাবা মায়ের কাছে গিয়ে ভালো সাজবো। ইনি কি করে যে মনের কথাগুলো বুঝে যায় ভগবানই জানে। তবে কি শেষে বিদেশে পাচার হতে হবে আমায়? না না, কখনোই না। একবার বাড়ি যাই, তারপর দেখছি। অদ্রিজা কাঁদতে কাঁদতে চুপ হয়ে যায়, আর কোনো সারা শব্দ করে না। সারানো মনে মনে ভাবতে থাকে, কি হলো কেসটা? ম্যাডাম হঠাৎ চুপ হয়ে গেল কেন? এতক্ষণ তো ভয় রীতিমতো কাঁপছিল, আর এখন চুপ করে আছে কেন? তবে কি বেশি ভয় পেয়ে গেল? দেখি তো ব্যাপারটা। যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেও থাকো, তবে ভেবে নিও তোমার বাবা মাকে কিন্তু আমি কিডন্যাপ করে নেব। আর ভেবো না আমি একা আছি, তোমার বাড়ির চারপাশে আমার সব লোক পাহারা দিচ্ছে কিন্তু। আর যদি পুলিশকে বলার চেষ্টা করো, তবে ট্রিগার চেপে আগে তোমার বাবা মা দুজনকেই খতম করে দেব। এদিকে ভয়ে অদ্রিজার শরীর ঠান্ডা হয়ে যায়। ও ভেবে পায় না এখন কি করবে। সব কিছুই যেন এলোমেলো লাগতে শুরু করে ওর। তবুও শেষ চেষ্টা করতে থাকে। প্লিজ আমাকে আর আমার বাবা মাকে ছেড়ে দিন,
আমাদের সাথে এরকমটা করবেন না প্লিজ। চুপ, একদম চুপ, কোনো কথা না। বেশি বকলে এক্ষুনি কিন্তু। বলতে বলতে থেমে যায় ও। এদিকে অদ্রিজা ভয়ে চুপ করে যায়। ও জানে ওর এখন কথা বলা উচিত নয়, তাই চুপ করে বসে থাকে। ওদের বাড়ির কাছে পৌঁছে সারণ্য গাড়িটা একটা সাইডে পার্ক করে তারপর গাড়ি থেকে নেমে মুচকি হেসে অদ্রিজার সাইডের ডোরটা খুলে দেয়। তারপর বলে, নাও এবার নামো গাড়ি থেকে। অদ্রিজা ভয়ে কুকড়ে আছে। ও আবার বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, এমনটা করবেন না। সারণ্য মুচকি হেসে ওর কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, সামান্য একটু মজা করেছি আর তুমি এতটা ভয় পেয়ে গেলে? এতটা ভীতু তুমি? যাই হোক, আপাতত আমি তোমাকে বিদেশে চালান করছি না। বিয়ের পর তুমি আমাদের বাড়িতেই থেকো। নাও এবার তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এসো। বলেই মুচকি হেসে বাড়ির ডোরবেলটা বাজায় সারণ্য। এদিকে অদ্রিজা তখনও ভয়ে লজ্জায় অবাক হয়ে ঠায় গাড়িতে বসে আছে। শুনছিলেন আকাশ নস্করের কলমে লেখা এক রোম্যান্টিক গল্প মন ফেরারি মনের পঞ্চম পর্ব। চরিত্রে তুহিন, অভিজিৎ, আফসানা, রূপা, সুস্মিতা, রিভু, অমৃতা, পথিক এবং রকি। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।